গল্প পরিণয়ে নোলক-কন্যা। লেখনীতে অক্ষরমায়ী। ষষ্ঠ পর্ব। পরখ এবং রুমির অক্লান্ত পরিশ্রম এবং অভূতপূর্ব পরিকল্পনার দরুন মাত্র এক সপ্তাহে উদ্বোধন সম্ভব হল রেস্তোরাঁর। 10 জন কর্মী নিয়ে যাত্রা শুরু করল নতুন রেস্তোরাঁটি। স্বল্প আয়োজনে অনারম্ভে যাত্রা শুরু করলেও অনলাইনের সুবাদে প্রথম দিনেই বেশ সাড়া ফেলে দিয়েছে শহর জুড়ে। খাবারের মান নিয়ে পরখের চিন্তা নেই। পশ্চিমা খাবার তৈরিতে রুমির জুড়ি মেলা ভার। সূচনায় খাবারের পদ রাখা হয়েছে সামান্য কিছু। খাবারের পাশাপাশি সাজসজ্জায় জোর দিয়েছে পরখ। আজকাল বাইরে খাবার খেতে যাওয়া বাহানা মাত্র। লোকে আসে ছবি তুলতে এবং রিফ্রেশমেন্টের জন্য। তাই নানান আলোকসজ্জায় সজ্জিত রেস্তোরাঁয় রাখা হয়েছে কিছু ফটোবুথ। প্রথম দিনে ক্রেতাদের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট রেস্তোরাঁর মালিক পক্ষ। সবাই মিলে হৈহুল্লোড়, কাজেকর্মে একটি পুরো দিন চোখের পলকে কেটে গেল। সব গুছিয়ে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেছে পরখের। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পরখ আরেকবার সময় দেখে নিল। রাত 10টা বাজে। দুপুরের দিকে আদ্রিকা কয়েকবার কল দিয়েছিল। স্ক্রিনে ওর ফোন নম্বর দেখে প্রথমে বেশ অবাক হয়েছিল পরখ। হঠাৎ কল দিচ্ছে কেন? কল রিসিভ করতেই যাচ্ছিল তখনই রুমি ডাক দিল। ফোন সাইলেন্ট করে কাজে ফিরে গিয়েছিল পরখ। এরপর আরও কয়েকবার আদ্রিকা কল দিয়েছিল, পরখ রিসিভ করতে পারেনি। সঙ্গত কারণে কল ব্যাক করাও সম্ভব হয়নি। কাজের মাঝে সেসব কথা ভুলেও গিয়েছিল পরখ। এখন বাড়ি ফিরে মনে পড়ল। দরজা খুলে বাড়ির ভেতরের থমথমে পরিবেশ পরখকে খানিকটা বিচলিত করল। এই সময়টা আদ্রিকা রান্নাঘরেই থাকে। আজকে নেই। নিশ্চয়ই নিজের কক্ষে বই পড়ছে। তাকে বিরক্ত না করে বিনা সারা শব্দে পরখ নিজের কক্ষের দিকে চলে গেল। কক্ষের দরজা খুলে স্বাগত জানালো অন্ধকার। পরখ হাত বাড়িয়ে সুইচবোর্ডের সুইচ চেপে আলো জ্বালাল। এক পা বাড়িয়ে বিছানার দিকে তাকাতেই চমকে গিয়ে গা কেঁপে উঠল পরখের। আকস্মিক এহেন দৃশ্যের সাক্ষী হয়ে ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেল। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে আদ্রিকা। হাঁটুর উপর কনুই রেখে হাতের মুঠোয় মুখ রেখে মাথা নিচু করে বসেছিল। পরখ আলো জ্বালাতেই মাথা তুলে তার দিকে তাকিয়েছে। আদ্রিকাকে নিজের কক্ষে আশা করেনি পরখ। তাও আবার বাতি না জ্বালিয়ে অন্ধকারে বসে আছে। ভূত দেখার মতো চমকেছে সে। পরখ নিজেকে সামলে নিয়ে বিস্ময় প্রকাশ করে বলল, তুমি এখানে? আদ্রিকা জবাব দিল না। আগের মতোই এক দৃষ্টিতে পরখের দিকে তাকিয়ে রইল। গলার টাই সামান্য টেনে ঢিলা করে নিয়ে পরখ এগিয়ে গেল টেবিলের দিকে। ল্যাপটপ ব্যাগটি টেবিলের উপর রেখে গায়ের কোট খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখল। দেয়ালে একটা মাঝারি আয়না ঝুলানো আছে। তার সামনে দাঁড়িয়ে গলার টাই খুলতে খুলতে ঘাড় ফিরিয়ে আদ্রিকাকে দেখে নিল। সে এখনো কঠোর দৃষ্টি মেলে পরখকে দেখছে। সারাক্ষণ বকবক করে মাথা ধরিয়ে দেওয়া মানুষটি আজ এমন নীরবতা পালন করেছে কেন? বেশ চিন্তিত দেখালো পরখকে। শুকনো জামাকাপড় হাতে নিয়ে আদ্রিকাকে আবারও প্রশ্ন করল, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? কলেজ থেকে ফিরে ফ্রেশ হওনি? এখনো বাইরের পোশাক পরে আছো? জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না আদ্রিকা। শুধু আরো শক্ত হলো ওর চোখ মুখ। মাথা উঁচু করে যেভাবে আদ্রিকার বড় বড় চোখ দুটো অপলক চেয়ে আছে, বেশ অস্বস্তি হলো পরখের। সরু চোখে আদ্রিকাকে পর্যবেক্ষণ করে পরখ বলল, আজব, কিছু বলবে তো? এমন চুপ করে থাকার মানে কি? পরখ বিরক্ত হয়ে চলে গেল ফ্রেশ হতে। কক্ষে ফিরে দেখল পায়েচারি করছে আদ্রিকা। এবার পরখ আর বিশেষ ধ্যান দিল না। বই খাতা নিয়ে বিছানায় শুয়ে হেডবোর্ডে হেলান দিয়ে ব্যস্ত হয়ে গেল নিজের কাজে। আদ্রিকা নিজের মতো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কথা গুছিয়ে নিল। দুপুরে যতটা রাগ লেগেছিল এখন আর ততটা লাগছে না। সময়ের সাথে অনুভূতিগুলো ফিকে হয়ে যায়। আদ্রিকারও রাগ পড়ে গিয়ে কেমন নির্লিপ্ততা লাগছে। সে ধীর পায়ে এগিয়ে এসে পরখের পাশে বসল। তড়িৎ গতিতে তৎক্ষণাৎ সামান্য সরে গেল পরখ। তীব্র অপমানবোধ করলেও সহ্য করে নিল আদ্রিকা। হতাশামূলক শ্বাস ফেলে শান্ত কণ্ঠে জানতে চাইল, ভার্সিটিতে আপনার ক্লাস শেষ হয় কয়টায়? হঠাৎ এমন প্রশ্নের কারণ খুঁজে পেল না পরখ। আদ্রিকার অদ্ভুত আচরণের কারণও তার জানা নেই। সে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে জবাব দিল, সেটা তোমার কি প্রয়োজন? অবশ্যই আমার জানার প্রয়োজন আছে। আমি জানতে চাই ভার্সিটিতে আপনার কি এমন কাজ থাকে যে আপনি বাড়িতে এসে লাঞ্চ করার সময় পর্যন্ত পান না? আমি জানতে চাই আপনি রাত 9টা পর্যন্ত বাইরে কি এমন কাজ করেন?
পরখ মুখ তুলে আদ্রিকার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি বোধহয় তোমার অধিকারের সীমা ভুলে গিয়েছ। এই বাড়িতে থাকতে দিয়েছি বলে ভেবো না আমার জীবনে তোমাকে ঠাঁই দিয়েছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপনের কোনো ইচ্ছে কিংবা রুচি আমার নেই। এ বাড়িতে থাকো, খাও দাও, নিজের কাজ করো। আমার জীবনে নাক গলাতে আসবে না। এই কথাগুলো আমি তোমাকে আগেই জানিয়ে দিয়েছিলাম, এখন আবার এসব নিয়ে কেন কথা উঠছে আমি বুঝতে পারছি না। আদ্রিকা নিজের দুহাতে বাড়িয়ে খপ করে পরখের হাতের বইটি কেড়ে নিয়ে তা দ্বারা পরখের বুকের অনবরত আঘাত করতে করতে চিৎকার করে বলল, বাকি সব বললেও আপনি এটা তো বলেননি, বাইরে মেয়ে দেখে ছুকছুক করার স্বভাব আছে আপনার। কেন বলেননি? নিজের মুখে স্বীকার করতে লজ্জা লাগছিল। আকস্মিক ঘটনায় হতবাক পরখ। নিজের সাথে কি ঘটছে তা বুঝে উঠতে কিছুক্ষণ সময় লাগল। দুহাতে নিজেকে রক্ষা করার প্রচেষ্টার পাশাপাশি জানতে চাইল, হোয়াট ইজ ছুকছুক? আরে হয়েছে কি তোমার? এমন করছো কেন? যেটা আপনি রাস্তায় দাঁড়িয়ে ওই মেয়েটার সাথে করতেছিলেন, ওটাকেই ছুকছুক করা বলে? নির্লজ্জ, বেহায়া পুরুষ মানুষ। হাসতে হাসতে অন্য মেয়ের গায়ের উপর পড়ার আগে একবারও মনে পড়ে না, বাড়িতে আপনার একটা বউ আছে। আদ্রিকার অভিযোগ শুনে এক মুহূর্তে পরখ থমকে গেল। কিন্তু আদ্রিকা থেমে নেই। ওকে থামাতে পরখ ধমক দিল, একদম বাজে কথা বলবে না। ওসব তোমার স্বভাব। হ্যাঁ, দুনিয়ার সব বাজে স্বভাব তো আমারই। আর আপনি দুধে ধোয়া তুলসী পাতা। বাড়ি আসলে উনার মুখ দিয়ে একটা কথা বের হয় না। সারাদিন প্যাঁচার মতো মুখ গোমরা করে ঘুরবে। আর বাইরে মেয়ে মানুষ দেখা মাত্র উনার মুখের হাসি যেন ধরে না যেন। সব পুরুষ মানুষ এক। ধোঁকাবাজ, বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক। আর সহ্য হলো না পরখের। আদ্রিকার হাত দুটো নিজের দুহাতে বন্দি করে নিল। এক ঝটকায় পরখের বুকের উপর আছড়ে পড়ল আদ্রিকা। বুকের উপর হতে মাথা তুলে দেখল রক্তচক্ষু মেলে তাকিয়ে আছে পরখ। কঠোরভাবে হুঁশিয়ারি জানালো, আর একটা বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। থাপ্পড় খাবে আমার হাতে। আদ্রিকা আজ ভয় পেল না। মুখ উঁচু করে পরখের চোখে চোখ রেখে বলল, আপনি একটা চরিত্রহীন লম্পট। ঘৃণায় মুখ বিকৃত হল পরখের। এক হাতে ধাক্কা দিয়ে আদ্রিকাকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে গ্রীষ্মের খরার মতো শুকনো মুখটি অন্যদিকে ফিরিয়ে বলল, তুমি বের হও আমার রুম থেকে। এই মুহূর্তে বের হয়ে যাও। তুমি আমার সামনে থাকলে আমি কি করব নিজেও জানি না। আদ্রিকা গেল না। পরখের পায়ের কাছে উপুর হয়ে পড়ে রইল। রাগ, হতাশা, দুঃখ মিলিয়ে ঝরতে লাগলো অশ্রুকণারা, যা ধীরে ধীরে হাউমাউ কান্নায় পরিণত হলো। আমি কাছে গেলে এমনভাবে দূর দূর করে যেন এক মহান সন্ন্যাসী, মনীষী। আমি উনার সাধনা ভঙ্গ করতে এসেছি। অথচ তিনি নিজেই রাস্তাঘাটে ন্যাকামি করে বেড়ায়। লজ্জা করে না আপনার? কাজের কথা বলে দিনরাত বাইরে ফস্টিনস্টি করে বেড়ান। ছি! মানুষ কাকে বিশ্বাস করবে? এই সমাজে কি একটাও ভালো ছেলে নাই খোদা? সবাই এমন ক্যারেক্টারলেস কেন? আমার কপালটাই খারাপ। যাকেই ভরসা করি সেই ধোঁকা দেয়। পরখ মূর্তির ন্যায় বসে আছে। নড়াচড়াও করতে পারছে না। বিরক্তিতে চোখ দুটো বুজে কপালে হাত রেখেছে। আদ্রিকা আরও কিছুক্ষণ কাঁদল। কান্নার এক পর্ব শেষ করে হঠাৎ উঠে সোজা হয়ে বসল। দুহাতের উল্টোপিঠে ভেজা চোখ মুছে নিজেই নিজেকে বলল, যখন তখন কান্না করাও তো বারণ। গ্রীষ্ম, বর্ষা সব আবার এক করে দিচ্ছি আমি। না, একদম কাঁদা যাবে না। আমি কাঁদছি কেন? আমি কি অন্যায় করেছি? যে অন্যায় করেছে সে জোর গলায় কথা বলছে, আর আমি অযথা কেঁদে কেটে মরছি। জামাকাপড় ঝেড়ে চট করে দাঁড়িয়ে পড়ল। পরখের দিকে তাকালো না। চুপচাপ নিজের কক্ষে গিয়ে পোশাক পাল্টে একটা শাড়ি পরে নিল। আজকে আর সাজল না। চুলগুলো কোনোরকমে খোপা বেঁধে চলে গেল রান্নাঘরে। দুপুরে খাওয়া হয়নি। এখন জম্পেশ ক্ষুধা লেগেছে। ফ্রিজে ঠান্ডা পোলাও রাখা আছে। সেগুলো দিয়ে চট করে ফ্রাইড রাইস করে নেওয়া যায়। সবজিগুলো ভালোভাবে ধুয়ে চপিং বোর্ডে কাটতে শুরু করলো। পরখ কিছুক্ষণ অযথা বইপত্র নাড়াচাড়া করে বিছানা থেকে নামল। আদ্রিকা তাকে কোথায় দেখে ফেলেছে সে বুঝতে পারছে না। আদ্রিকার থেকে আরও কিছু তথ্য জেনে নিলে বুঝতে সুবিধা হবে। কিন্তু ও এমন আবেগী হয়ে আছে যে কথা বলার আগে হাত পা ছুড়ছে। পরখ কক্ষ ত্যাগ করল। রান্নাঘরে এসে দেখল আদ্রিকা সবজি কাটছে।
বুকে দুহাত ভাঁজ করে রেখে রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পরখ স্বাভাবিকভাবে জানতে চাইল, এমন অদ্ভুত আচরণের মানে কি। আদ্রিকার হাতের ছুরি থেমে গেল। ঘাড় ঘুরিয়ে সে পরখের দিকে তাকালো। ডাকিনীর সেই দৃষ্টি দেখে পরখ সামান্য ঘাবড়ে গেলেও প্রকাশ করল না। সামান্য কঠোরতা প্রকাশ করতে হুমকি দিল, আমার বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে থাকবে। এমন পাগলের মতো আচরণ আমি কিছুতেই বরদাস্ত করব না। কিছুক্ষণ কটমট করে তাকিয়ে থেকে আচানক হাতের কাছে সবজিগুলো একটা একটা করে তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারতে শুরু করলো আদ্রিকা। একটি টমেটো সোজা এসে আঘাত হানল পরখের কপালের ঠিক মাঝখানে। সেই আঘাত সামলে ওঠার আগেই একটি গাজর এসে লাগলো বুকে, অন্যটি পেটে। সামান্য ঝুঁকে এক হাতে পেট চেপে ধরে অন্যদিকে সরে দাঁড়িয়ে ব্যথায় কুঁকড়ে যাওয়া পরখ আর্তনাদ করে উঠল, হোয়াট দ্য হেল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড। সেই ধমকে কোনো কাজ হলো না। একের পর এক সবজি ছুঁড়ছে আদ্রিকা। পরখ ধমক দিল, স্টপ ইট আদ্রিকা। সবজিগুলো রেখে আদ্রিকা এগিয়ে এসে পরখের সামনাসামনি দাঁড়ালো। চোখে চোখ রেখে প্রশ্ন করল, ওই মেয়েটা আমার থেকেও বেশি সুন্দর? চোখের মাথা খেয়েছেন আপনি? ভালোভাবে তাকিয়ে দেখেন আমার দিকে। ওই মেয়ের থেকে হাজার গুণে ভালো আছি আমি। এত সুন্দর চেহারা, ফিগারও মাশাআল্লাহ। কিন্তু ভালো কিছুতে আপনাদের মতো পুরুষ মানুষের রুচে না। ঘরের বিরিয়ানি নষ্ট পুরুষের ভালো লাগবে না। সে বাইরে গিয়ে পচা পান্তা ভাতটাই খাবে। যত যাই করা হোক, নর্দমার কীট নোংরার কাছেই যায়। আপনার হয়েছে একই দশা। পার্থক্য শুধু আপনার এই ইনোসেন্ট চেহারায়। দেখলে বোঝা যায় না আপনার মনের ভেতরে এত নোংরামি। পরখ স্থির নয়নে শান্তভাবে কিছু পল আদ্রিকাকে পর্যবেক্ষণ করার পাশাপাশি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে নিল। এক হাত রাখল আদ্রিকার গালে, অন্য হাত বাড়িয়ে আদ্রিকার কোমর ধরে ওকে নিজের কাছে নিয়ে এলো। ঠোঁটের সাথে ঠোঁট ছুঁই ছুঁই দূরত্ব বজায় রেখে বলল, সবাইকে তোমার বয়ফ্রেন্ডের মতো ভেবে নিচ্ছ কেন? রাগে আদ্রিকার শরীর কাঁপতে লাগলো। গাল থেকে পরখের হাতটি সরিয়ে দিয়ে নিজেদের মধ্যকার দূরত্ব বাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়ে গেল সে। কিন্তু পরখ হাত সরাল না। উল্টো কোমরে হ্যাঁচকা টান দিয়ে আদ্রিকাকে আরো কাছে টেনে নিয়ে বলল, সবাই তোমার মতো সারাক্ষণ বিছানায় যাওয়ার পায়ুতারা করে না। আমাকে তোমাদের ভাবার ভুল করবে না। আমার ক্লাস তোমাদের থেকে অনেক উপরে। আদ্রিকার ইচ্ছে করল এই অসভ্য লোকটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। কিন্তু তার মায়ের শিক্ষা এ বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করে। পরখের মুখে বিদ্রূপের হাসি আদ্রিকার সারা শরীরে জ্বালা ধরিয়ে দিল। বুকের ভেতরটায় রক্তক্ষরণ শুরু হয়েছে। কিন্তু সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে, কারণে অকারণে কাঁদবে না। কান্না গিলে ফেলে পরখের চোখে চোখ রাখল। চোখজোড়া সামান্য কুঞ্চিত করে বলল, বাইরে থেকে ফিরেই সোজা গোসলে ঢুকলেন কেন? কি করে এসেছেন? এতক্ষণ কি ওই মেয়েটার বিছানায় ছিলেন? শুয়েছেন ওর সাথে? পরখের মুখের হাসি মিলিয়ে গিয়ে মুহূর্তেই আধার নেমে এলো। রাগে চোখ মুখ কুঁচকে গেল। আদ্রিকাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিজে সোজা হয়ে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলল, হোয়াট রাবিশ। একদম আজেবাজে বকবে না। আমি রোজ অফিস থেকে ফিরে শাওয়ার নেই। আজকে নতুন দেখছো? শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে কোমরে হাত রেখে দাঁড়ালো আদ্রিকা। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, কোন অফিস রাত 9টা পর্যন্ত চলে? পরখের কাছে কোনো জবাব নেই। তবুও সে আত্মবিশ্বাস নিয়ে আদ্রিকার দিকে তাকিয়ে আছে। আদ্রিকা খুব ভালো করে জানে, পরখ যখনই বাড়ি ফিরুক না কেন গোসল করে তবেই বিছানায় যায়। তবুও সুযোগের সৎ ব্যবহার করে বলল, পিউমাকে কল দিয়ে জানাই। উনার গুণধর পুত্র ভার্সিটির নাম করে রাত 9টায় বাড়ি ফিরে। ভরা বাজারে অন্য মেয়ের গায়ের সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকে। হা হা হি হি করে। চা খায়। আর বাড়ি ফিরে বউয়ের চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলে। ডোন্ট ইউ ডেয়ার। দাঁতে দাঁত চিপে শাসাল পরখ। বিপরীতে বাঁকা হেসে নিজের কাজে ফিরে গেল আদ্রিকা। খাবার প্রস্তুত করে একাই খেতে বসল। পরখকে ডাকল না। তবে টেবিলের উপর সশব্দে থালাবাটি রাখায় যে শব্দ সৃষ্টি করছে তাতেই পরখের নিকট সংবাদ পৌঁছে গিয়েছে। পরখ নিজেই এসে খাবার টেবিলে বসল। তার আয়ের টাকায় তৈরি খাবার। আমন্ত্রণের প্রশ্ন আসছে কোথা থেকে? খাবার তুলে নিয়ে নীরবে খাবার খেল দুজনে। পরখের যা জানার ছিল তা জানা হয়ে গেছে। আদ্রিকা তার মাকে কল করবে না, সে ব্যাপারে সে নিশ্চিত। কল করতে হলে এতক্ষণে করে ফেলত।
চিন্তামুক্ত হয়ে সে ঘুমাতে চলে গেল। কিন্তু ঘুম আসছে না আদ্রিকার। পরখের সাথে মেয়েটি কে ছিল তা না জানা পর্যন্ত শান্তি মিলছে না। সে যতই চিল্লিয়ে বলুক সে বেশি সুন্দর, কিন্তু ভেতরে ভেতরে আদ্রিকাও জানে সেই মেয়েটি যথেষ্ট সুন্দর ছিল। এক নজরে যে কেন পুরুষের পছন্দ হয়ে যাওয়ার মতো চেহারা। রাত যতই বাড়ছে আদ্রিকার পেট গুড়গুড় করছে। কক্ষ জুড়ে পায়চারি করেও শান্তি মিলল না। এক সময় বাধ্য হয়ে কক্ষ ত্যাগ করল। ধীর পায়ে উপস্থিত হলো পরখের কক্ষে। সে মহাশয় নিশ্চিন্তে পাড়ি জমিয়েছে ঘুমের দেশে। নিশ্চয়ই সেই মেয়েটিকে নিয়ে কোনো সুখ স্বপ্ন দেখছে। তা না হলে মুখে এত প্রশান্তির ছাপ থাকবে কেন? আদ্রিকার হঠাৎ মনে পড়ল, সে পরখের কাছে গেলে পরখ কিরকম গুটিয়ে যেত। এর পেছনে কি ওই মেয়েটি রয়েছে? পরখ কি মেয়েটিকে ভালোবাসে? বাসে হয়তো। তাই তো আদ্রিকার সাথে ঘনিষ্ঠ হওয়াতে আগ্রহ দেখায় না। নিজেকে খুব ছোট মনে হতে লাগলো আদ্রিকার। সে কি কোনোভাবে দুজন ভালোবাসার মানুষের মাঝখানে চলে এসেছে? এমন যদি হয় তবে ব্যাপারটি আদ্রিকার জন্য ভীষণ লজ্জাজনক। পরখের সাথে ঘনিষ্ঠ সময় কাটানোর মুহূর্তগুলো হঠাৎ করে আদ্রিকাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিল। কিন্তু ওর দোষটা কোথায়? নিজের স্বামীর কাছাকাছি যাওয়ার বাসনা অন্যায় হলো কবে থেকে? সে যদি জানতো পরখের গার্লফ্রেন্ড আছে তবে সে কখনোই জোর করে কাছে যেত না। এখানেও দোষ পরখের। পরখের পাশের ফাঁকা স্থানটিতে আরাম করে বসে একদৃষ্টিতে পরখের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে আদ্রিকা। এ কক্ষের জানালাটি সবসময় খোলা থাকে। রাতের বেলায় অবলীলায় কক্ষ জুড়ে খেলা করে চাঁদের আলো। আজও চাঁদের আলোয় আলোকিত কক্ষটি। রূপালী আলোয় পরখের হালকা বাদামি ত্বক উজ্জ্বলতা ছড়াচ্ছে। পুরুষালী রুক্ষ সৌন্দর্যে বিভোর হয়ে আদ্রিকা হাত বাড়িয়ে পরখের গাল ছুল। পরখের ঘুম বেশ হালকা। চকিতে চোখ মেলে চাইল সে। হঠাৎ করে চোখের সামনে আদ্রিকাকে এভাবে বসে থাকতে দেখে পরখ ভীষণভাবে চমকে গিয়ে নিজের জায়গায় স্থির হয়ে রইল। পরখকে জেগে যেতে দেখেও ভাবান্তর হলো না আদ্রিকার। সে আগের মতোই নির্নিমেষ তাকিয়ে থেকে বলল, কবে যেন আমি আপনাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। ততক্ষণে পরখের অস্থির হৃৎপিণ্ড শান্ত হয়ে এসেছে। বিরক্তিতে বুধপরখ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মোটেও অবাক হব না। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে ঘুমের দেশে ফিরে যাওয়ার আগে আদ্রিকার উদ্দেশ্যে পরখ বলল, দেখে মন ভরে গেলে নিজের রুমে ফিরে যেও। এখানে ঘুমানোর চিন্তা একদম করবে না। পরিস্থিতি ভিন্ন হলে পরখের এমন আদেশ জারির পর আদ্রিকা জেদ দেখিয়ে এখানেই ঘুমিয়ে যেত। কিন্তু আজকে ইচ্ছে হলো না। নিজেকে নেহাত একজন তৃতীয় ব্যক্তি মনে হচ্ছে। কোনো সম্পর্কে উপস্থিত তৃতীয় ব্যক্তিকে সে আজীবন ঘৃণা করে এসেছে। নিজে কিভাবে সেই তৃতীয় ব্যক্তিতে রূপান্তর হবে? অসম্ভব। এমন নিম্নমানের কাজ তার দ্বারা সম্ভব নয়। সে ধীরে সুস্থে বিছানা থেকে নেমে চলে গেল নিজের কক্ষে। বালিশের নিচে চাপা পড়েছে মোবাইলটি। কানের নিকটে ভো ভো শব্দ করে কেঁপে উঠা মাত্র পরখের ঘুম ছুটে গেল। আকস্মিক কম্পনে সে খানিকটা ঘাবড়ে গেছে, তাই অ্যালার্ম বন্ধ করে ধাতস্থ হতে কিছু সময় ব্যয় করল। আজকাল হুটহাট অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়ার কারণে যে হারে হৃৎপিণ্ডের উপর চাপ পড়ছে তাতে একদিন হার্ট অ্যাটাক হয়ে গেলেও পরখ অবাক হবে না। আড়মোড়া ভেঙে বিছানা ত্যাগ করে বাইরে এসে দেখল আদ্রিকার কক্ষের দরজা এখনো বন্ধ। এদিকে টিকটিক করে বয়ে চলেছে ঘড়ির কাঁটা, রান্নাবান্না কখন করবে কে জানে। ঘুম থেকে উঠেছ তো? ও কি কলেজে যাবে না? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার সময় পরখ আরেকবার আদ্রিকার কক্ষের দরজার দিকে তাকালো। আদ্রিকার দেখা না পেয়ে সে নিজেই পোশাক পরিধান করে চলে গেল রান্নাঘরে। রুটির ডো তৈরি করে রাখা আছে ফ্রিজে। দুজনের জন্য দুটো ডিম, পরোটা ভেজে টেবিলের উপর রেখে খানিকটা ইতস্ততভাবে আদ্রিকার দরজায় কড়া নাড়ল। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না, দরজাও খুলল না। এর বেশি কিছু করা পরখের পক্ষে সম্ভব নয়। সে ফিরে এসে খাবার খেতে বসল। কলেজের উদ্দেশ্যে রওনা দেওয়ার একদম নির্দিষ্ট সময় দরজা খুলে বের হলো আদ্রিকা। বেগুনি রঙের একটি থ্রি পিস ওর গায়ে, চুলগুলো বেনি করেছে, কানে এক জোড়া ঝুমকা, দুই হাতে দুটো চিকন চুড়ি, কলেজ ব্যাগ এক কাঁধে ঝুলিয়ে গটগট করে হেঁটে পরখকে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তা দেখে পরখ বলল, নাস্তা করে যাও। ঘাড় ফিরিয়ে কটমট করে চাইল আদ্রিকা, জিহ্বার ডগা পর্যন্ত কিছু কথা এসেছে।
কিন্তু সকালবেলা আজেবাজে কথা বলতে মন সায় দিল না, নীরব দৃষ্টি দ্বারা ক্রোধ প্রকাশ করে সে আবারও হাঁটতে শুরু করল। স্লাইডিং ডোর খুলে বাইরে পা রাখতেই পরক বলল, দাঁড়াও। আদ্রিকা দাঁড়ালো। ধীরে সুস্থে চেয়ার ছেড়ে এগিয়ে এলো পরক। পকেট থেকে টাকা বের করে আদ্রিকার পেছনে দাঁড়িয়ে ব্যাগের চেইন খুলে তাতে টাকা রেখে দিয়ে চেইন বন্ধ করে দিল। প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছে আদ্রিকা। তা দেখে পরক বলল, রিকশা ভাড়া। আদ্রিকার ইচ্ছে হলো সেই টাকা পরখের মুখে ছুঁড়ে মারতে, কিন্তু টাকাটা ওর দরকার। বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে গেলেও কলেজে পৌঁছে নাস্তা করে নিতে হবে, ইতোমধ্যে ক্ষুধায় পেট গুড়গুড় করা শুরু করে দিয়েছে। রেগে গেলে আদ্রিকার প্রচণ্ড ক্ষুধা লাগে। যত বেশি রাগ তত বেশি ক্ষুধা। গত রাতে একটুও ঘুম হয়নি, একটু পরপর ক্ষুধা লাগতেছে। শেষ রাতে খাবারের খোঁজে গিয়েছিল রান্নাঘরে, ফ্রিজে তেমন কিছু রাখা নেই জানার পরেও সেখানে সন্ধান চালিয়েছে। আদ্রিকার কপাল ভালো ছিল বোধহয়। ফ্রিজ খুলে একটি 1 পাউন্ডের ভ্যানিলা কেক পেয়ে গেল। ক্ষুধার চোটে এক বসায় পুরোটা খেয়ে নিয়েছে। খাওয়ার পর আদ্রিকার মনে হয়েছে, কেকের হাত পা নেই যে নিজে থেকে এসে ফ্রিজে ঢুকে বসে থাকবে। নিশ্চয়ই পরখ নিয়ে এসেছিল, কিন্তু সে রাক্ষসের মতো পুরোটা একাই খেয়ে নিল। পরখ যদি কেকের খোঁজ করে তখন কি বলবে? সেই কেক নিয়ে সে এখনো যথেষ্ট ভয় আছে, এই বুঝি পরখ কেকের খোঁজ করল। সকালবেলা ক্যান্টিনে সবজি খিচুড়ি পাওয়া যায়, যদিও খিচুড়িটা বেশ পাতলা। আদ্রিকার খুব একটা পছন্দ না, তবুও ক্ষুধার তাড়নায় গপ গপ করে খাচ্ছে। সামনে বসে আছে আদ্রতা। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, না খাইয়ে এসেছিস কেন? রান্না করার সময় পাইনি। আস্তে খা, গলায় লাগবে। সময় নেই, ক্লাস শুরু হয়ে যাবে। কি নিয়ে এত রেগে আছিস? খাওয়া থামিয়ে মুখ তুলে আদ্রতার দিকে চাইল আদ্রিকা, গ্লাস থেকে পানি পান করে বলল, রাখবো কেন? আজব। এমন রাক্ষসের মতো খাচ্ছিস, তাই জিজ্ঞাসা করলাম। খাওয়ার সাথে রাগের কি সম্পর্ক? ক্ষুধা লেগেছে তাই খাচ্ছি। রাগ করে থাকলে তোর বেশি ক্ষুধা পায়। আদ্রিকাকে ওর নিজের থেকেও বেশি চিনে আদ্রতা। তাই অযথা তর্কে গেল না, খাওয়ায় ফিরে গিয়ে বলল, বিশেষ কোনো কারণে রাগ করে নেই। জাস্ট একটা কথা ভাবছিলাম। কি কথা? ছেলেরা ঘরের বাইরে অনবরত কথা বলে, আড্ডার আসরে সবাইকে মাতিয়ে রাখে। আবার সেই ছেলেটাই বাড়ি ফিরলে মুখ গুমরা করে থাকে কেন? বাড়িতে তার কি সমস্যা? বাড়ির লোকেদের সাথে কিসের শত্রুতা? কি জানি। ছেলেদের ব্যাপার ছেলেরা ভালো বলতে পারবে। কিন্তু তুই এ নিয়ে ভাবছিস কেন? পরখ কি কথাবার্তা খুব কম বলে? যেটুকু বলে তাই সহ্য করা যায় না, সে যত কম কথা বলবে ততই ভালো। আমার হঠাৎ মনে হলো আর কি। একটা মানুষের আচরণ বন্ধুমহলে একরকম, আবার বাড়িতে আরেক রকম। বন্ধুরা বলে ফানি, পরিবারের লোক বলে রাগী কেন? এটার কারণ হতে পারে পরিবেশ, পরিস্থিতি, আবহ। বন্ধুদের আড্ডায় যে মহল থাকে, তা বাড়িতে থাকে না। বন্ধুরা তাকে যেভাবে বুঝে বাড়ির লোকজন সেভাবে বুঝে না। হতে পারে সে বন্ধুদের সাথে যতটা আন্তরিক, পরিবারের লোকজনের সাথে ততটা নয়। বাড়িতে আমরা ভদ্রতা, শিষ্টাচার সহ কিছু নিয়মকানুন মেনে চলতে বাধ্য থাকি, কিন্তু বন্ধুমহলে নিয়মনীতির বালাই নেই। জাজ করার কেউ নেই, তাই বন্ধুমহলে আমরা নিজের উচ্ছলতা প্রকাশ করি নির্দ্বিধায়। বাড়িতেও যদি একই পরিবেশ তাদের দেওয়া হয় তবুও তারা হাসবে না। বেশিরভাগ কর্মজীবী মানুষ লটকানো মুখ নিয়ে বাড়ি ফিরে। এই ক্যান্টিনের মামাকে দেখো। সারাদিন আমাদের সাথে হাসি মুখে কত কথা বলে, অথচ তার বাড়িতে গিয়ে দেখো খোঁজ নেও। সে যে হাসতে জানে সেটাই বোধহয় তার পরিবারের লোকজন জানে না। আমার কি মনে হয় জানিস, প্রতিটি মানুষের কথা বলার একটি নির্দিষ্ট সীমা আছে। সারাদিন একটি নির্দিষ্ট সংখ্যক কথা বলার পর আমাদের আর কথা বলতে ইচ্ছে করে না, তখন আমাদের মস্তিষ্ক বিশ্রাম চায়। আমরা বাইরে কথা বলে নিজের লিমিট শেষ করে ফেলি, এরপর ক্লান্ত মস্তিষ্ক নিয়ে বাড়ি ফিরি, তখন আর কথা বলতে ইচ্ছে করে না, হাসতে ইচ্ছে করে না, মস্তিষ্ক বিশ্রাম চায়। তাই বাড়ি ফিরে বেশিরভাগ মানুষ চুপ হয়ে যায়। এতে পরিবারের লোকজনের সাথে অন্যায় হয়ে গেল না? হলে হলো, এত কিছু কে ভাবে? চুপচাপ মেনে নিতে বলছো? এছাড়া কোনো উপায় আছে? কোনো সমাধান নেই। আছে হয়তো, তবে সমাধান চাইলে দুপক্ষকেই কিছু ছাড় দিতে হবে। পুরুষেরা সামান্য এনার্জি জমিয়ে রাখলো বাড়ি ফিরে ব্যয় করার জন্য।
ঘরের ভেতর ঢুকে সবার দিকে তাকিয়ে ক্লান্ত মুখে মুচকি একটি হাসি দিল বিনিময়ে পরিবারের লোকজন শান্ত একটি পরিবেশ দিল পুরুষটিকে। রাতের বেলা ঘুমানোর আগে পুরুষটিকে তার পরিবারকে আধা ঘন্টা সময় দিতে পারে, গল্প করতে পারে, প্রতিদিন সময় দিতে না পারলে সপ্তাহ শেষে অন্তত শুক্রবার পরিবারের সবার সাথে সময় কাটাতে পারে। পরিবারের লোকজন না হয় তাকে বাকি 6টি দিন ছুটি দিল। মূলত দুপক্ষের ছাড় দেওয়া, মানিয়ে নেওয়া জরুরি। তুমি যত যাই বলো, সংসারের মূল স্তম্ভ কিন্তু পুরুষ। সে চাইলে সবাইকে সুখে রাখতে পারে, আবার সবার অশান্তির কারণও হতে পারে, কারণ পরিবারের প্রতিটি মানুষ তার উপর নির্ভরশীল। তাই তার কথা মানতে বাধ্য থাকে। আবার একটি পুরুষকে একটি নারী নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে। নারী পুরুষ একে অপরের বিপরীত কোণের মতো। একজনের প্রভাব আরেকজনের উপর সরাসরি পড়ে। নারী পুরুষ একে অপরের গুরুত্ব বুঝলে সংসারে কোনো ঝামেলাই হতো না। আমাদের বাবা মায়ের কথা চিন্তা কর, বাবাকে ছাড়া মায়ের কোনো অস্তিত্ব নেই। এটা মা জানে, তাই সবার উপরে রেখেছে তাকে। আবার মাকে ছাড়া বাবাও অচল। কিন্তু সে সেটা মানতে চায় না। এই বোধটা তার নেই বলেই নিজের স্ত্রীকে সে দূরছাই করে। ক্লাসের পুরোটা সময় আদ্রতার কথাগুলো আদ্রিকাকে ভাবাল। পরখকে ছাড়া সে অচল, কিন্তু পরখ, সে আদ্রিকাকে ছাড়া দিব্যি টিকে থাকতে পারবে, এটা পরখ জানে। তাই আদ্রিকাকে বিশেষ গুরুত্ব দেয় না। আদ্রিকার উচিত পরখের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। কিন্তু কিভাবে? এখন আবার এক শাকচুন্নির খোঁজ মিলেছে, যার কথা ভাবতেই আদ্রিকার মেজাজ খারাপ হয়ে গেল। সকালে ভরপেট খাওয়ার ফলে টিফিনের সময় ক্যান্টিনে না গিয়ে ক্লাসে বসে আছে আদ্রিকা। ছেলে মেয়েরা খাওয়া শেষ করে হেলেদুলে ক্লাসে ঢুকছে। কয়েকজনের দৃষ্টি শেষ বেঞ্চে বসে থাকা আদ্রিকার দিকে। আদ্রিকা স্পষ্ট বুঝতে পারছে, ওরা আদ্রিকাকে নিয়ে বিদ্রূপ করছে। আদ্রিকা গুরুত্ব না দিয়ে নিজের খাতায় নোট করতে ব্যস্ত হয়ে গেল। একটি মেয়ে এগিয়ে এসে আদ্রিকার পাশে বসে পড়ল, ন্যাকামি করে প্রশ্ন করল, বিয়ে করেছিস নাকি? হাতে চুড়ি পরেছিস দেখছি। আদ্রিকা উত্তর না দিয়ে হাতটি সরিয়ে নিল। সামনে বেঞ্চে এসে যে মেয়েটি বসেছে সে আদ্রিকার নাকের ডগায় আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, তুই এই গরুর দড়িটা এখনো খুলিসনি। গাভীর মতো দেখাচ্ছে এখন। পুরো ক্লাস জুড়ে হাসির রোল পড়ে গেল। ফিসফিস শব্দে মুখরিত পুরো ক্লাসরুম। আদ্রিকা রাগান্বিত দৃষ্টি মেলে সবাইকে একবার দেখে নিয়ে সামনে বসে থাকা মেয়েটির উদ্দেশ্যে বলল, নোলক পরে আমাকে কেমন দেখাচ্ছে সে কথা আমি তোমার কাছে জানতে চেয়েছি। তুমি আগোবাড়িয়ে জানাতে আসছো কেন? আমাকে গরুর মতো দেখাক আর গাভীর মতো দেখাক, তাতে তোমার কি? তোমাকে বিশ্বসুন্দরী দেখাচ্ছে, সেটা নিয়ে খুশি থাকো। আমাকে জ্ঞান দিতে আসবে না। মেয়েটি হকচকিয়ে বান্ধবীদের দিকে তাকালো সাহায্যের আশায়। কিন্তু কেউ এগিয়ে এলো না। সাহস হারিয়ে ফেলল মেয়েটি। অপমানিত বোধে মাথা হেঁট হয়ে এলেও জবাব দিতে ভুলল না। বাজে দেখাচ্ছে বলেই জানালাম, আজকাল দেখছি মানুষের উপকার করতে নেই। কেউ চেয়েছে তোমার উপকার। আমি বলেছি, এসো আমার উপকার করো। অন্যের জীবনে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দেও। পাশের মেয়েটি ঝট করে দাঁড়িয়ে বলল, তুমি এমন অভদ্রের মতো কথা বলছো কেন? আমি ম্যামকে বলে দিব তুমি আমাদের উপর চিৎকার চেঁচামেচি করেছ। যাও গিয়ে বলো, ম্যাম নিশ্চয়ই জানতে চাইবে কেন তোমাদের সাথে চিৎকার করে বলেছি। আমিও বলবো, তোমরা আমাকে টিজ করছিলে। আমরা কখন টিজ করলাম? তোমাকে ভালো দেখাচ্ছে তাই জানাতে এলাম। বন্ধুদের সাথে নরমালি কথা বলাও যাবে না। তোমার ফ্যাশন সেন্সের সাথে তোমার আচরণও জঘন্য। প্রথমত তোমরা আমার বন্ধু নও, সহপাঠী মাত্র। দ্বিতীয়ত, আমার সাজসজ্জা নিয়ে কথা বলা আমার পছন্দ না, যেটা তোমরা এর আগেও করেছো। অনেকক্ষণ থেকে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করছিলে। কি ভেবেছো আমি লক্ষ্য করিনি? আমি ঠিকই দেখেছি। কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করিনি। আলোচনা করার শখ থাকলে নিজেদের মধ্যে আলোচনা করো। আমি কিছু বলবো না। কিন্তু আর কখনো আমার সাথে এসব ফাজলামি করতে আসবে না। আমার মেজাজ আজকে এমনিতেই ভালো নেই, বিরক্ত করতে এসো না, যাও এখান থেকে। বন্ধ খাতাটি খুলে আবারও লিখতে শুরু করলো আদ্রিকা। ছেলে মেয়েরা আগ্রহ হারিয়ে যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। ছুটির ঘন্টা পড়া মাত্র ব্যাগ নিয়ে বেরিয়ে এলো আদ্রিকা। আজকের দিনটাই খারাপ। সকালে যেটুকু মেজাজ খারাপ ছিল, ক্লাসের বেয়াদবগুলো সেটা আরো বাড়িয়ে দিয়েছে। মাথার ভেতর শিরাগুলো দপদপ করছে।
কাউকে দু চারটে চটকানা মারতে পারলে ভালো লাগতো, গতকালকে পরখকে মেরে রাগটা কিছুটা কমেছে, আজকেও মারতে পারলে ভালো হতো। চট করে রাগ কমে যাবে। বাড়ি ফিরে ঝগড়া বাঁধানোর বাহানা খোঁজা লাগবে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে, চাইলেই পরখের সাথে ঝগড়া বাঁধানো যায় না। 10টি কথার বিপরীতে পরখ জবাব দেয় একটি। দুজন ব্যক্তি মনোযোগ দিয়ে তর্ক বিতর্ক না করলে ঝগড়াটা ঠিক জমে না। ডিপার্টমেন্ট থেকে বের হয়ে প্রধান ফটকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে আদ্রিকা। পেছনে থেকে দৌড়ে এসে আদ্রিকার পাশে হাঁটতে শুরু করলো একটি ছেলে। আদ্রিকা পাশ ফিরে তাকিয়ে দেখল, ছেলেটিকে সে চিনে, আদ্রিকার ক্লাসেই পড়ে। ওর নাম ইফফাত। ক্লাস ক্যাপ্টেন ইফফাত আদ্রিকার পাশে দাঁড়িয়েছে, বিশ্বাস হচ্ছে না আদ্রিকার। ইফফাতের নিজের বন্ধুমহল আছে, মোট 6 জন ছেলে ওদের দলে। এর বাইরে ওরা কারো সাথে বিশেষ কথাবার্তা বলে না। আদ্রিকা থমকে দাঁড়াতে দেখে ইফফাত আলতো হেসে বলল, অনেকদিন পর কলেজে এলে? ইফফাত ওকে খেয়াল করেছে ভেবেই আদ্রিকার হৃদয় উৎফুল্ল হলো। ক্লাসের কেউ ওর সাথে কথা বলে না, মিশে না। বন্ধুহীন আদ্রিকা ইফফাতের বন্ধুভাবাপন্ন আচরণে ভীষণ খুশি হল। ইফফাত জ্ঞানী এবং গুণী। ফুটবল খেলে, ক্লাসের সব সময় টপ করে। উচ্চতায় বেশ লম্বা, শক্তপোক্ত শারীরিক গঠন। বালকসুলভ সৌন্দর্য খোলস ছাড়িয়ে যুবকের কাঠিন্য প্রকাশ পেয়েছে মাত্র। এমনিতেই ইফফাত সবসময় চর্চায় থাকে ওর গাম্ভীর্যপূর্ণ আচরণের কারণে। মেয়েদের সাথে খুব কম কথাবার্তা বলে সে। পড়াশোনা, খেলাধুলা নিয়ে সদা ব্যস্ত ইফফাত নিজে থেকে এসে আদ্রিকার সাথে কথা বলতে পারে, তা কল্পনার বাইরে ছিল আদ্রিকার। সামান্য ঘাবড়ে গিয়ে আদ্রিকা জবাব দিল, কয়েক মাস পর। দাঁড়িয়ে পড়লে কেন? বাড়ি ফিরবে না? হ্যাঁ। চলো একসাথে যাই। হাঁটতে গিয়ে পরখের কথা মনে পড়ে গেল আদ্রিকার। ইফফাতের সাথে ওকে দেখে ফেললে আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কথা শোনাবে। যার মানসিকতা নিম্নমানের, সে যা দেখে তাতেই নোংরামি খুঁজে পায়। ইফফাতের আগমনে আদ্রিকার মনে বন্ধুত্বসুলভ যে অনুভূতি জন্ম নিয়েছিল, তা পরখের প্রতিক্রিয়ার কথা স্মরণ করে মিলিয়ে গেল। সচ্ছল, নির্মল মনের আদ্রিকা খানিকটা কঠিনভাবে চিন্তা করতে বাধ্য হল। সাবধানতা অবলম্বন করে দুজনের মধ্যে সামান্য দূরত্ব রেখে হাঁটতে থাকল সে। ইফফাত হঠাৎ প্রশ্ন করল, এতদিন কলেজে আসোনি কেন? মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে আদ্রিকা বলল, ফ্যামিলি প্রবলেম। সামনে পরীক্ষা। যে ক্লাসগুলো মিস দিয়েছো সেগুলো কভার করতে পারবে? চেষ্টা করছি। সময় একটু বেশি দিতে হবে মনে হচ্ছে। কোথাও আটকে গেলে আমাকে জানিও। আমার কাছে নোট করা আছে। ঠিক আছে। বাইরে এসে ইফফাত নিজেই আদ্রিকার জন্য একটি রিকশা ডেকে দিল। চলে যাওয়ার আগে আদ্রিকার উদ্দেশ্যে বলল, নোলক পরে তোমাকে খুব সুন্দর দেখায়। ওরা এমনিতে মজা করছিল। আদ্রিকা লাজুক হেসে নাকের নোলকটি ছুঁয়ে দেখল। আদ্রিকার রিকশাটি চলে গেলে ইফফাত সেখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। যতক্ষণ আদ্রিকার রিকশাটি দেখা গেল, সে একদৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু হাসল। সারাদিন ভ্যাপসা গরমের পর বিকালবেলা শুরু হলো ঝুম বৃষ্টি। স্লাইডিং ডোরে হেলান দিয়ে বৃষ্টি দেখছে আদ্রিকা। সকালের তপ্ত মন জমিনে এখন শীতল বাতাস। কারো সাথে কথা বলতে পারলে আদ্রিকার মন ভালো হয়ে যায়। দুঃখ, কষ্ট, রাগ, হতাশা, সে যে কোনো অনুভূতি হোক না কেন, জাহির করা মাত্র ফিকে হয়ে আসে। কলেজ থেকে বের হওয়ার সময় ইফফাতের সাথে কথা বলার ফলে মনটা এখন বেশ ফুরফুরে। কিছুক্ষণ বৃষ্টি দেখে আদ্রিকা ঘরে ফিরে গেল। বৃষ্টির দিনে ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছে করে। আদ্রিকা চাল এবং বাদাম ভেজে পেঁয়াজ, মরিচ, সরিষা তেল দিয়ে মাখল চুলায় চায়ের পানি বসিয়েছে মাত্র। তখনই আধভেজা হয়ে বাড়ি ফিরল পরখ। মাথার চুল থেকে টপটপ করে পানি ঝরছে। শার্টটা আধভেজা। আদ্রিকার দিকে এক নজর তাকিয়ে পরখ সোজা চলে নিজের কক্ষে। ভেজা জামা কাপড় থেকে পানি ঝরে মেজে ভিজে গেছে। আদ্রিকার ভীষণ মেজাজ খারাপ হয়ে গেল। এগুলো আবার পরিষ্কার করতে হবে। ব্যাগপত্র রেখে পরখ ওয়াশরুমে প্রবেশ করতে যাওয়ায় পুরো বসার ঘর ভরে গেল ভেজা পায়ের ছাপে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরখকে আদ্রিকা নিশ্চিত একটা ধমক দিত, কিন্তু আপাতত পরখের সাথে আদ্রিকার কথাবার্তা বন্ধ, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু বলা হলো না। শুকনো ন্যাকড়া দিয়ে দ্রুত মেঝে মুছে নিল।
ওয়াশরুম থেকে পরখ বের হলো মাথা মুছতে মুছতে, কক্ষে যেতে যেতে দুটো হাঁচিও দিল, তা দেখে ভীষণ মায়া হলো আদ্রিকার। চায়ের পাতিলে আরেক কাপ পানি ঢেলে দিল, মশলা দিয়ে করা লিকারের চা বানিয়ে চালভাজা মাখাসহ নিয়ে গেল পরখের কক্ষে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়াচ্ছিল পরখ, গটগট করে হেঁটে কক্ষে প্রবেশ করে সশব্দে চায়ের কাপ টেবিলের উপর রাখল আদ্রিকা, চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকালো পরখ। আদ্রিকা কোনোদিকে তাকালো না, পাথুরে মুখে কক্ষ ত্যাগ করছিল, তখনই বিছানার উপর পরখের মোবাইলটি বেজে উঠল। না চাইতেও আদ্রিকার নজর চলে গেল সেখানে। হোয়াটসঅ্যাপে অডিও কল এসেছে, তাতে আদ্রিকার আগ্রহ নেই, ওর সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু হলো কলার আইডির ছবিটি। শাড়ি পরিহিতা হাস্যোজ্জ্বল রমণীর ছবি দেখে থমকে চোখচোরা স্থির হলো। সূক্ষ্ম পর্যবেক্ষণে সেদিনের মেয়েটির সাথে মিলানোর চেষ্টা করল, কিন্তু মিলল না। এ আবার নতুন কে? পরখ দেখল ওর মোবাইলের উপর ঝুঁকে সরু চোখে তাকিয়ে আছে আদ্রিকা। সে দ্রুত এগিয়ে গিয়ে মোবাইলটি তুলে নিতেই সরু চোখ দুটো নিবন্ধ হলো ওর দিকে। পরখ কলটি কেটে দিয়ে মোবাইলটি পকেটে রেখে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? বুকের উপর হাত দুটো ভাঁজ করে রেখে আদ্রিকা প্রশ্ন করল, মেয়েটাকে? যেই হোক, তাতে তোমার কি? কল রিসিভ না করে কেটে দিলেন কেন? আমার ইচ্ছে। আমি সামনে আছি বলে কথা বলতে অসুবিধা হচ্ছে। ওই মেয়ের সাথে কি এমন কথা বলেন যে আমার সামনে কথা বলা যায় না? একলা ঘরে আপনি এই সব করেন? এজন্য আমার সাথে শুতে আপনার নানান তালবাহানা। কথাকার কথা কথায় নিয়ে যাচ্ছ। যেখানকার কথা সেখানেই নিয়ে যাচ্ছি। আমার সামনে সাধু সন্ন্যাসী সেজে ঘুরে বেড়ান আর ভেতরে ভেতরে এইসব। আজকে এই মেয়ে, কালকে ওই মেয়ে, আর বাড়ি ফিরে বউয়ের সামনে উনি অলিয়া উলিয়া। বাহ রে বাহ! আমি উনাকে কি নাকি ভেবে বসে আছি। উনি ভুলেও মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না, কখনো একটু আধটু চোখ পড়ে গেলে সাথেই চোখ ফিরিয়ে নেয়। মনে আছে সেদিন একটু ওড়না ছাড়া সামনে আসছিলাম জন্য কত বিশ্রী ব্যবহার করছিলেন আমার সাথে। আমার সামনে আজাইরা নাটক করেন। বাজে লোক একটা। ভদ্র মানুষের মুখোশে আপনি একটা মেয়েবাজ পুরুষ। রেগেমেগে ফুলকো লুচির মতো মুখ নিয়ে বেরিয়ে গেল আদ্রিকা, বিস্ময়ে হা হয়ে গেছে পরখের মুখ। এমন বিশ্রী অপবাদের বিপরীতে কি উত্তর বুঝে উঠতে পারল না। পকেটের মোবাইলটি আরেকবার বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে সালাম দিলটেন ব্যাচের সিআর অর্পিতা। সালামের জবাব দিয়ে পরখ জিজ্ঞাসা করল, সবার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে? জি স্যার। 7টার আগেই সবাইকে মেইল করে দিতে বলবেন। ঠিক আছে স্যার। কল কেটে দিয়ে পরখ চায়ের কাপ এবং নাস্তার প্লেট হাতে নিয়ে বাইরে এলো। খাবারের টেবিলে বসে কুটকুট করে চাল চিবোচ্ছে আদ্রিকা, কাপ প্লেট টেবিলের উপর রেখে দিয়ে পরখ বলল, তোমার আচরণ এবং মুখের ভাষা দুটোই দিন দিন নোংরা হয়ে যাচ্ছে। কোনোদিকে না তাকিয়ে ওভাবেই বসে থেকে আদ্রিকা জবাব দিল, সঙ্গদোষ। একটা নোংরা মানুষের সাথে বসবাস করার কুফল। তার মতো আমারও মুখের ভাষা এবং চিন্তাভাবনা কুৎসিত হয়ে গেছে। পরখ দীর্ঘশ্বাস ফেলে নিজের কক্ষের দিকে ফিরে যাওয়ার জন্য উদ্যত হতেই আদ্রিকা আবারও বলল, এই খাবার নষ্ট করলে আজকে থেকে আপনার খাওয়া দাওয়া বন্ধ, বান্ধবীদের বাড়ি থেকে খেয়ে আসিয়েন। পরখ ফিরে এসে চায়ের কাপ, চাল ভাজার প্লেট তুলে নিয়ে চলে গেল। গত দুটো দিন দারুণ কেটেছে পরখের। বাড়ির পরিবেশে শান্তির আবহ, কেউ কোনো কথা বলছে না, অকারণ বিরক্ত করতে আসছে না। আদ্রিকা রোজ এমন রাগ করে থাকলে বেশ হতো, পরখের আশেপাশে না এসে নিজের মতো থাকতো, বেশি কথা না বলে মুখ গোমরা করে ঘুরত। এর থেকে শান্তির আর কিছু হয় নাকি? জম্পেশ একটা ঘুম দিয়ে সকালবেলা ঝরঝরে শরীর নিয়ে বিছানা ছাড়ল পরখ। রান্নাঘরে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছে আদ্রিকা। দুহাতে দুপুরের রান্না, সকালের নাস্তা তৈরি করতে গিয়ে নাভিশ্বাস দশা। পরখ চাইলেই সাহায্য করতে পারত, কিন্তু গতকাল আদ্রিকা ওকে মেয়েবাজ বলেছে, তাই সাহায্য করতে গেল না। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অবশ্য আদ্রিকার তৈরি নাস্তা খেতে ভুলল না। একটি মানুষের সম্পূর্ণ বিপরীত দুটো সত্তার পরিচয় হতবাক আদ্রিকা। বাড়িতে পরখের আচরণ এবং বাইরে পরখের আচরণের মধ্যে আকাশ জমিন তফাত। আদ্রিকা ভেবেছিল ওর সাথে ঘুমাতে পরখের অস্বস্তি হয়। জোর জবরদস্তির বিয়েতে অস্বস্তি হওয়া স্বাভাবিক। তাছাড়া আদ্রিকা খেয়াল করেছে পরখ বেশ খুঁতখুঁতে স্বভাবের। নিজের খেয়াল খুশি মতো চলতে পছন্দ করে, পরখের উপর কিছু চাপিয়ে দিলে তাতে হিতে বিপরীত হয়।
মুখে কিছু বলে না, কিন্তু মনে তীব্র অভিমান বাসা বাঁধে। নীরবে সরে আসে সেখান থেকে। জোর করে পরখের পাশে জায়গা করে নেওয়ায় আদ্রিকার থেকেও যদি মুখ ফিরিয়ে নেয়, যদি নীরবে সরে যায়, সেই ভয়ে আদ্রিকা খুব একটা জোর করেনি। মাঝে মধ্যে একটু জ্বালাতে অবশ্য মন্দ লাগে না। সেইটুকুতেই পরখ যা প্রতিক্রিয়া দেখায়, হজম করতে সপ্তাহখানেক লেগে যায় আদ্রিকার। ক্যান্টিনে বসে নিজের এলোমেলো জীবন নিয়ে ভাবছিল আদ্রিকা। ইফফাত এসে নীরবে পাশের স্থানটি নিজের দখলে নিল। আদ্রিকা কিছু অর্ডার করেনি দেখে ইফফাত বলল, পড়াশোনার চিন্তায় এতটাও মগ্ন থাকা উচিত নয় যে নাওয়া খাওয়া ভুলে যেতে হয়। ধ্যান ভাঙ্গল আদ্রিকার। ইফফাতকে দেখে ভীষণ খুশি হলো। মেঘলার বিয়ে হয়ে যাওয়ার পরও আর কলেজে আসে না, পড়াশোনা বাদ দিয়েছে। কলেজে এলেও আদ্রিকা মনে হয় মেঘলার সাথে আগের মতো স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারত না। মেঘলা কলেজে না আসায় বরং ভালোই হয়েছে। কোনো অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না আদ্রিকাকে। কিন্তু কলেজের এইটুকু সময় আদ্রিকা ভীষণ একাকিত্ব অনুভব করে। আশেপাশে সবাই দলে বলে ঘুরে বেড়াচ্ছে, আদ্রিকা সম্পূর্ণ একা। কেউ ওর দিকে ফিরেও তাকায় না। বন্ধুহীন শিক্ষাজীবনের থেকে ভয়াবহ জীবন আর দুটো নেই। প্রতি মুহূর্তে অদ্ভুত হতাশা গ্রাস করে নেয় আদ্রিকাকে। তা থেকে মুক্তি দিতেই বুঝি ইফফাতের আগমন। একটু অভিনয় মিশ্রিত মুখটি গোমরা করে আদ্রিকা বলল, আমি মোটেও এত পড়ুয়া স্টুডেন্ট নই। সারাক্ষণ পড়াশোনা করলে তোমার মতো টপার হতাম। টপার হতে বেশি পড়াশোনা করতে হয় না। সিস্টেমিক ওয়েতে কিছুক্ষণ পড়াশোনা করলেই হয়ে যায়। টপার হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। পাশ করতে পারলেই আলহামদুলিল্লাহ। তবে খাবার অর্ডার না করে কি নিয়ে এত ভাবছিলে? ভাবছিলাম রাতে কি রান্না করব। বেগুন ভাজি নাকি আলু ভাজি। ইফফাত হো হো করে হেসে উঠল। আশেপাশের সবাই ঘাড় ফিরিয়ে তাকালো ওদের দিকে। আদ্রিকা খানিকটা অপ্রস্তুত হয়ে জানতে চাইল, এত হাসার কি হলো? হাসি থামিয়ে অবাক স্বরে প্রশ্ন করল ইফফাত, তুমি রাঁধতে পারো? হ্যাঁ, সব রান্না পারো। মোটামুটি। চিকেন, মাটন, ফ্রাইড রাইস, পিৎজা, বার্গার, মিটবল সবকিছু। ঘরের সাধারণ রান্নাগুলো পারি। এসব পিৎজা, বার্গার আমার জন্য না। ওয়াও! তুমি দেখছি ভীষণ গুণী। এখানের গুণের কি দেখলে? বাহ রে, এত এত রান্নাবান্না পারো। এটা গুণ নয়। আমি তো ডিমটাও ভাজতে পারি না। এ আর এমন কি? মেয়েরা রান্নাবান্না জানবে এটাই তো স্বাভাবিক। রান্না ছেলেদের কাজ নাকি? কেন নয়? কথায় লেখা আছে, রান্না শুধু মেয়েদের কাজ। বড় বড় হোটেল, রেস্টুরেন্টের বেশিরভাগ শেফ কিন্তু পুরুষ। অনুষ্ঠানগুলোতেও পুরুষ বাবুর্চি রান্নাবান্না করে। ও হ্যাঁ, তাই তো। খেয়াল করিনি। তুমি নিজস্ব চিন্তার বাইরে আর কিছু খেয়াল করো? মানে? কিছু না। কি খাবে বলো? সমুচা। আমি নিয়ে আসছি। কলেজ ছুটির পর আজকেও ইফফাত আদ্রিকাকে রিকশায় তুলে দিয়ে তবেই গেল। রিকশায় বসে আদ্রিকা তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকাচ্ছে। আজকে পরখকে কোনো মেয়ের সাথে দেখলে সে রিকশা থেকে নেমে হাতে নাতে ধরবে। দরকার পড়লে ভরা বাজারে সিন ক্রিয়েট করবে। তবুও এর একটা হেস্তনেস্ত সে করেই ছাড়বে। কি ভেবেছে পরখ ওকে? অসহায়, বকা বলে যা খুশি তাই করবে। অসম্ভব। আদ্রিকা কিছুতেই মানবে না। বাজার প্রবেশের মুখে দেখা মিলল পরখের। বাইক নিয়ে কোথায় যেন যাচ্ছে। আদ্রিকা রিকশাওয়ালা বলল, মামা, ডানে নেন। রিকশাওয়ালা অবাক হয়ে শুধালো, আপনি যে কইলেন সোজা যাবেন। এখন আর যাব না। ডানে নেন তাড়াতাড়ি। বাইকটা চলে যাচ্ছে তো। নিরুপায় রিকশাওয়ালা ডানদিকের রাস্তা ধরে এগিয়ে গেল। এই রাস্তার শেষে জর্জ কোর্ট। সাধারণ মানুষ থেকে শুরু করে চোর, পুলিশ, উকিল সব ধরনের মানুষের আনাগোনা দেখা যায় এই স্থানে। ভিড় এড়িয়ে সামনে এগিয়ে যাচ্ছে পরখের বাইক। আদ্রিকার রিকশা তার পেছনে। ইঞ্জিন চালিত রিকশা দ্রুত এগিয়ে যাচ্ছে দেখে আদ্রিকা বলল, মামা, আস্তে যান, বাইকের পেছনে থাকেন। তিনতলা একটি ভবনের সামনে বাইক থামালো পরখ। ওকে ঝটপট ভবনের ভেতরে যেতে দেখে চলন্ত রিকশা থেকে ঝাঁপিয়ে নামলো আদ্রিকা। তড়িঘড়ি করে ভাড়া মিটিয়ে সেও ছুটল পরখের পিছু। খোলামেলা ভবনটির সিঁড়ি মাঝখানে। পরখকে সিঁড়ি বেয়ে উঠতে দেখে এক কোণায় লুকিয়ে রইল আদ্রিকা। দোতলায় একটি রেস্তোরাঁয় পরখকে প্রবেশ করতে দেখে আদ্রিকার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। নিশ্চয়ই কোনো মেয়ের সাথে ডেটে এসেছে।
এজন্য দুপুরের খাবার খেতে বাড়ি যায় না, অথচ আদ্রিকা ভেবেছিল পরখ ভার্সিটির কাজে ব্যস্ত। এই তার কাজের নমুনা। আদ্রিকা ধপাধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে একই রেস্তোরাঁর ভেতর ঢুকে গেল। বিশাল হলরুমের দুপাশে টেবিল এবং সুউচ্চ সোফা সেট রাখা। একপাশে সুসজ্জিত বেলকনি, দোলনা দেখা যাচ্ছে। কোলাহলে পরিপূর্ণ রেস্তোরাঁর ভেতর প্রবেশ করে আদ্রিকার সমস্ত সাহস বেলুনের মতো ফুস করে উড়ে গেল। এত মানুষের ভিড়ে পরখকে খুঁজে পাচ্ছে না। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসবে ভাবতেই একজন ওয়েটার সহাস্যে উপস্থিত হলো। ম্যাম, কিছু লাগবে? আদ্রিকার চেহারার সমস্ত রং উড়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। ওয়েটারটি বোধহয় কিছু আন্দাজ করেছে। সে সবিনয়ে প্রশ্ন করল, ম্যাম, কাউকে খুঁজছেন? আদ্রিকা সম্মতিসূচক মাথা দুলালো। ওয়েটার চারপাশে তাকিয়ে কোনো ফাঁকা টেবিল দেখতে না পেয়ে বলল, ম্যাম, টেবিল বুকিং দেওয়া আছে কি? আদ্রিকা বোধহয় এবার কেঁদেই ফেলবে। টেবিল বুকিং দিয়ে আসতে হয় কে জানত। হঠাৎ করে পরখ গায়েব হয়ে গেল। কোন গর্তে গিয়ে লুকিয়েছে কে জানে। কেনই বা পরখের পেছনে সে ছুটে এলো। এখন এখান থেকে ফিরে যাবে কি করে? এর যদি সন্দেহভাজন চিহ্নিত করে ওকে আটকে দেয়। আদ্রিকার কান দুটো মুহূর্তেই গরম হয়ে গেল। এসির শীতল আবহাওয়ায় ওকে ঘামতে দেখে ওয়েটার ছেলেটিও ভড়কে গেছে। সে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, ম্যাম, আর ইউ ওকে? আদ্রিকা ঠোঁট উল্টে কাঁদতেই যাচ্ছিল তখনই সামনে থেকে পরখকে আসতে দেখা গেল। পরখের কপালে দুটো ভাঁজ, মুখমণ্ডলে সমূহ কৌতূহল। আদ্রিকার সামনে দাঁড়িয়ে সবিস্ময়ে বলল, তুমি এখানে কি করছো? হুট করে আদ্রিকা এগিয়ে এসে পরখকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। পরখ স্পষ্ট অনুভব করল, আদ্রিকার সারা শরীর কাঁপছে। সেই দুহাতে আদ্রিকাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ছেলেটিকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আকস্মিক ঘটনায় হতবাক ওয়েটারের দৃষ্টি তখনও পরখের বুকে মুখ লুকিয়ে থাকা রমণীর দিকে। পরখ বিরক্ত হয়ে ধমক দিল, তানজিম। হকচকিয়ে গেল তানজিম। মাথা নিচু করে জবাব দিল, জানি না স্যার। উনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ছিলেন, তাই জানতে চাইলাম কাউকে খুঁজছেন কিনা। ঠিক আছে, তোমার কাজে যাও। তানজিম চলে গেলে আদ্রিকাকে সোজা করে দাঁড় করিয়ে পরখ বলল, ভেতরে চলো। পরখের বাহু জড়িয়ে ধরে গুটি গুটি পায়ে আদ্রিকা এগিয়ে গেল সামনে। হলরুমের শেষ দিকে একটি ছোট সিঁড়ি বেয়ে ওরা চলে এলো তিনতলায়। এখানের বেশিরভাগ স্থান ফাঁকা। একপাশে কাচে ঘেরা অফিস রুম। একটি দরজা খুলে পরখ ভেতরে প্রবেশ করল। চেয়ারে আদ্রিকাকে বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিল। এতক্ষণে আদ্রিকার কান্না থেমেছে। পানি পান করে উৎসুক নয়নে চারপাশ দেখছে। পরখ কিছুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করে প্রশ্ন করল, এবার বলবে কি হয়েছিল? কাঁদছিলে কেন? আদ্রিকা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি ভার্সিটিতে না গিয়ে এখানে কি করছেন? হতাশাগ্রস্ত পরখ বলল, তুমি আমার পিছু পিছু এখানে এসেছো। আদ্রিকা মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। দাঁত দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে পরখ নিজের রাগ নিয়ন্ত্রণ করে শীতল কণ্ঠে জানতে চাইল, কেন? আদ্রিকা জবাব দেওয়ার আগে দরজায় ঠক ঠক শব্দ হলো। দুজনে তাকালো দরজার দিকে। কিছুপল বাদে দরজা খুলে প্রবেশ করল একটি মেয়ে, যাকে দেখে আদ্রিকার চক্ষুচড়ক গাছ। দুটো চেয়ারে সামনাসামনি বসে আছে আদ্রিকা এবং পরখ। যা দেখে মেয়েটি অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নিয়ে বলল, স্যার আপনাকে ডাকছে। পরখ সোজা হয়ে বসে গম্ভীর স্বরে জবাব দিল, অনু, আমি একটু ব্যস্ত আছি। রুমিকে বলুন কিছুক্ষণ পর আসছি। অনু দরজা বন্ধ করে চলে গেল। তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদ্রিকা। পরখের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা সেই মেয়েটা না? পরখ কপাল কুঁচকে অবাক হয়ে জানতে চাইল, কোন মেয়েটা? আরে ওই মেয়েটা যার সাথে আপনি রাস্তায় দাঁড়িয়ে ঢলাঢলি করতেছিলেন। হোয়াট রাবিশ! ঢলাঢলি আবার কি? রাখেন আপনার রাবিশ। এই মেয়েটাই সে, আমি শিওর। একে তো আজকে আমি। মেয়েটির পিছু নিতে উদ্যত হলো আদ্রিকা। এই পাগল মেয়ে না জানি আবার কোন কাণ্ড বাঁধিয়ে ফেলে। পরখ দ্রুত ওর বাহু টেনে ধরে আটকে দিল। দরজা খুলে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল রুমি। অবাক স্বরে শুধালো, এখানে কি হচ্ছে? অপরিচিত ব্যক্তির রাগান্বিত স্বরে খানিকটা ভয় পেয়ে পরখের কাছাকাছি দাঁড়ালো আদ্রিকা। রুমি গটগট করে কক্ষের ভেতরে প্রবেশ করে পরখের সামনে জানতে চাইল, এই মেয়েকে? তোরা এক রুমে কি করতেছিস? পরখ। একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় পরখ ভারী বিরক্ত হলো।
রুমির প্রশ্নের ভাবার্থ অনুমান করে বিরক্তির মাত্রা আরো বৃদ্ধি পেল। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, এক রুমে মানে? রুমি মুখ ফসকে বলে ফেলেছিল। অনুর থেকে কিছুটা শোনার পর দরজা খুলে পরখকে একটি অপরিচিত মেয়ের হাত টেনে ধরতে দেখে বেশি কিছু না ভেবে প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু এই মুহূর্তে মেয়েটিকে পরখের নিকট আশ্রয় গ্রহণ করতে দেখে সে খানিকটা বিব্রত বোধ করল। অনু গিয়ে বলল, তুই নাকি অফিস রুমে কোন মেয়ের সাথে কথা বলছিস? তানজিমও সেরকম কিছুই জানালো। সরি, নক না করে ঢুকে পড়েছি। কিন্তু উনি কে? রুমির প্রশ্ন শুনে পরখের দিকে আগ্রহ নিয়ে তাকালো আদ্রিকা। কি উত্তর দিবে পরখ? পরখ ও রুমি আগ্রহভরে তাকিয়ে আছে পরখের দিকে, এমন দৃষ্টির সামনে পড়ে পরখ থমথমে খেয়ে গেল, আমতা আমতা করে জবাব দিল, আমার ওয়াইফ। আদ্রিকার মুখে বিজয়ের হাসি ফুটলেও রুমির চেহারা হলো দেখার মতো। সে আদ্রিকার কাছ থেকে পরখকে টেনে নিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, কি বললি মামা? পরখ ভারী বিব্রত হলো। আদ্রিকা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রুমির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টার তো পরখ বলল, আরে কি করতেছিস? তুই বিয়ে করছিস? হ্যাঁ। কবে? হবে কয়েক মাস। লুকায় বিয়ে করছিস? লুকিয়ে কেন বিয়ে করব? আজব। তোর বাড়িতে সবাই জানে, একমাত্র আমি জানি না। ও মাই গড, আই ফিল বিট্রেটেড। তুই আমার সাথে এইটা করতে পারলি, পরখ? তেমন কাউকে বলা হয়নি। কোনো আয়োজন করিনি। রাখো তোর আয়োজন। আমরা বেস্ট ফ্রেন্ড, এখন আবার বিজনেস পার্টনার। এর মাঝে তুই একবারও আমাকে জানানোর সুযোগ পাইসনি। আচ্ছা সরি। তোকে আমার জানানো উচিত ছিল। রাখো তোর সরি। এখন তোর সরি দিয়ে আমি কি করব? পরখের হাত ছেড়ে দিয়ে রুমি দ্রুত পায়ে চলে গেল। বিপাকে পড়ল পরখ। সে নিজে সময় সুযোগ মতো রুমিকে জানিয়ে দিত। আর কয়েক মাস গেলে হয়তো বিয়ের কথাটা রুমিকে জানানোর প্রয়োজনও হতো না। এই তো আর 2-3টে মাস। এরপর সে এইসব সম্পর্কের সুতো ছিঁড়ে পাড়ি জমাবে বিদেশে। কয়েকদিনের জন্য কেন শুধু শুধু লোকমুখে প্রচার করা। কিন্তু আদ্রিকা এভাবে হুট করে এসে হাজির হবে কেন জানত? পরখ আদ্রিকার দিকে তাকিয়ে দেখল, সমস্ত ঘটনার সূচনাকারী ঠোঁট চিপে হাসছে। নিশ্চয়ই রুমির অভিমানের সামনে পরখকে বিব্রত হতে দেখে মজা পেয়েছে। পরখ আদ্রিকার উদ্দেশ্যে বলল, তুমি একটু বসো, আমি নিচ থেকে আসছি। পরখ বেরিয়ে যেতেই আদ্রিকা ফিক করে হেসে ফেলল। এখন আর ভয় লাগছে না। ধূসর রঙা কক্ষটিকে বেশ আপন লাগছে। ডেস্কের অপর পাশের বড় চেয়ারটিকে আরাম করে বসে আনন্দে গোল গোল ঘুরতে থাকল সে। বন্ধ দরজাটি হাত দিয়ে ঠেলে ভেতরে প্রবেশ করল আদ্রিকা। কক্ষের ভেতরে পরখ এবং রুমিকে দেখা যাচ্ছে। চেয়ারে মুখ গোমরা করে বসে আছে রুমি, পাশে দাঁড়িয়ে পরখ ওকে বুঝানোর চেষ্টা করছিল। আদ্রিকার আগমনে পরখ এবং রুমি দুজনে পেছনে ফিরে তাকালো। আদ্রিকাকে দেখে রুমির থমথমে মুখে সহসাই বিস্তৃত হাসি দেখে দিল। কক্ষের ভেতর প্রবেশ করে আদ্রিকা বলল, অনেকক্ষণ থেকে একলা বসে থেকে বর হচ্ছিলাম। রুমি উঠে দাঁড়িয়ে একটি চেয়ার এগিয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে কেন? বসুন না। আদ্রিকা বসল। বিষণ্ণভাবে জানতে চাইল, আপনি কি আমার উপরেও রেগে আছেন? মাছি তাড়ানোর ভঙ্গিমা করে রুমি বলল, আপনার উপর রাগ করব কেন? নিজের বন্ধুই যখন পর করে দিল, সেখানে আর কিসের দাবি দেওয়া? আদ্রিকা বিজ্ঞজনের মতন উত্তর দিল, উনি ভীষণ অন্যায় করেছেন। অবশ্যই শাস্তি হওয়া উচিত। তবে আপনি আমার উপর রেগে থাকবেন না। খালি মুখে সুসংবাদ জানিয়ে দিলাম বলে মন খারাপও করবেন না। একদিন বাড়িতে আসুন। মিষ্টি মুখ করিয়ে দিব। আমি অনেক ভালো রাঁধতে পারি। তাই নাকি? তবে আসতেই হয়। মিষ্টি আমার ভীষণ পছন্দ। উনার সাথে একদিন চলে আসবেন। আর একটা অনুরোধ, আমাকে তুমি বলে ডাকবেন। আমি আপনার অনেক ছোট। রুমি চোখ রাঙিয়ে পরখের দিকে তাকিয়ে বলল, জুনিয়র থেকে কিছু ভদ্রতা শিখ। বন্ধুকে কিভাবে প্যাম্পার করতে হয়, সেটা জীবনেও শিখতে পারলি না, এখন অন্তত বউয়ের থেকে যদি কিছুটা শিখতে পারিস। অসামাজিক কোথাকার। নীরব পরখ বন্ধুর নাটুকে স্বভাবের বিপরীতে দুদিকে মাথা নেড়ে বিরক্তি প্রকাশ করল। আড্ডা মাঝে হঠাৎ উপস্থিত হলো অনু। উদ্বিগ্ন অনু রুমির দিকে করুণ চোখে চেয়ে বলল, স্যার, কিছু বললেন না যে? এখন আমি কি করব? চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল রুমি। চিন্তিত কণ্ঠস্বরে জানতে চাইল, উনারা এখনো চলে যায়নি? না স্যার, সবগুলো মেনু দেখালাম, একটাও পছন্দ হচ্ছে না। আবার চলেও যাচ্ছে না।
আচ্ছা, মুশকিল হলো। পরখ এগিয়ে এসে জানতে চাইল, কি হয়েছে। সমস্ত অভিমান ভুলে রুমি পরামর্শ চাইল পরখের নিকট। আর বলিস না, কোন যেন এলাকার এমপি আসছে পাশের জর্জ কোর্টে। লাঞ্চের পর শুনানি। উনারা এখন আমাদের রেস্টুরেন্টে বসে আছে। খাবার অর্ডার করার নামে নানান তালবাহানা শুরু করে দিয়েছে। কি করেছে? লাঞ্চ করবে, কিন্তু আমাদের মেনু পছন্দ হচ্ছে না, আবার চলেও যাচ্ছে না। পরখ অনুর দিকে তাকিয়ে বলল, কি বলতেছে উনারা? অনু জবাব দিল, দুপুরের জন্য খাবার চাচ্ছে। আমাদের আইটেম দেখে বলছেন, লাঞ্চে কেউ ফাস্ট ফুড খায়, বাঙালি খাবার নিয়ে আসুন। এত করে বুঝাচ্ছি, স্যার আমাদের এখানে শুধুমাত্র ফাস্ট ফুড আইটেম অ্যাভেলেবল। উনারা কিছুতেই বুঝতে চাইছেন না। কিছুক্ষণ পর পর ওয়েটারদের ধমক দিচ্ছেন, নিচে চলো, আমি কথা বলে দেখছি। অনুর সাথে পরখ দোতলার উদ্দেশ্যে রওনা দিল। আদ্রিকা উদাস মুখে রুমির কাছে জানতে চাইল, এত বড় রেস্টুরেন্ট অথচ কয়েকজন মানুষের ক্ষুধা নিবারণ করতে পারছে না। ছাতার মাথার রেস্টুরেন্ট দিয়ে রাখছে। বাংলাদেশে বাঙালির খাবার পাওয়া যায় না। এদের নামে কেস করে দেওয়া উচিত। ওই এমপির সাথে আমার আলাপ থাকলে উনাকে বলতাম যাওয়ার সময় যেন রেস্টুরেন্টের মালিকের নামে থানায় কেস করে যায়। এদের ধরে ধরে জেলে ভরা উচিত। কে দিয়েছে এমন রেস্টুরেন্ট? আদ্রিকার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুমি। প্রশ্ন শুনে খুব খুব করে কেসে উত্তর দিল, নিজের স্বামীকে জেলে ভরবার ফোন দিয়াছ? তুমি দেখছি ভীষণ ডেঞ্জারাস মেয়ে। এবার আদ্রিকার চমকিত হওয়ার পালা। চেয়ারে বসেই রুমির দিকে ঝুঁকে ফিসফিস করে জানতে চাইল, এটা পরখের রেস্টুরেন্ট? রুমি নিজেও সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে জবাব দিল, আমাদের দুজনের 50-50 পার্টনারশিপ। আদ্রিকা সোজা হয়ে বসে অবিশ্বাসের সুরে বলল, ওয়াও, আমার বিশ্বাসই হচ্ছে না। আদ্রিকার শিশুসুলভ আচরণ দেখে রুমি মুচকি হাসছে। মেয়েটা বড্ড সরল, কিছু আড্ডাবাজও বটে। রুমির বেশ ভালো লাগলো। তুমি জানতে না? আদ্রিকা মুখখানা ভার করে ভেঙচি কেটে বলল, আমাকে কখনো কিছু বলে নাকি? কোথায় যায়, কি করে সেই জানে। কোনোদিন আরেকটা বউ নিয়ে বাড়ি ফিরলেও আমি অবাক হব না। রুমি সশব্দে হেসে ফেলল, তাহলে আজকে প্রথম দেখলে? আমাদের রেস্টুরেন্ট কেমন লাগলো? পছন্দ হয়েছে? দেখতে সুন্দর, কিন্তু উপরে ফিটফাট, ভেতরে সদরঘাটের মতন দশা। সেই কি? কেন এমন মনে হলো? একজন এমপিকে আপ্যায়ন করতে পারছেন না, অথচ সাজগোছও এমন করেছেন যেন দেশের প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার অপেক্ষা করছেন। আমাদের এখানে শুধুমাত্র ফাস্ট ফুড পাওয়া যায়। উনারা ভাত খেতে চাইছেন, কথা থেকে আয়োজন করব। কে রান্না করবে? শুধু ফাস্ট ফুড কেন, ভাত নিয়ে কেন? সবেমাত্র চালু হলো, আস্তে ধীরে সব হবে। একদিন দেখবে ভুবনভোলায় রাজ করবে আমাদের রেস্টুরেন্ট। সবার মুখে মুখে থাকবে রসনাবিলাসীর নাম। আদ্রিকা চোখ দুটো সরু করে রুমির কথা বুঝার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হয়ে প্রশ্ন করল রুমিকে, কিসের নাম? রসনাবিলাসী? আমাদের রেস্টুরেন্টের নাম। আদ্রিকা কিছু পল ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রুমির দিকে। রুমি কিছু বুঝতে না পেরে বিব্রতভাব নিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? বেশি আশা করে ফেলেছি? তোমার সত্যি মনে হয় আমাদের রেস্টুরেন্ট সুদূরপ্রসারী হবে না? আদ্রিকা ম্লান হেসে জবাব দিল, ইনশাআল্লাহ, অবশ্যই হবে, ইনশাআল্লাহ। ক্ষণকাল নীরবতা পেরিয়ে আদ্রিকা সামান্য দ্বিধা নিয়ে জানতে চাইল, রসনাবিলাসী রেস্টুরেন্টের নামটা সুন্দর। নামকরণ কে করেছে? রুমি হাসল, সগৌরবে জবাব দিল, পরখ দিয়েছে। সুন্দর না নামটা? আমার বেশ পছন্দ হয়েছে। আদ্রিকা আর্দ্র চোখ দুটো নিচু করে উত্তর দিল, হুম, খুব সুন্দর। পরখ ফিরে এলো চিন্তিত মুখ নিয়ে। রুমির পাশের চেয়ারে ধপ করে বসে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এখন ভাত পাই কোথায় বল? উনারা কিছুতেই এখান থেকে নড়বে না। ক্ষুধায় নাকি হাঁটা চলা করতে পারছে না। কি মুশকিল হলো? রুমি নিজেও চিন্তিত। চাইলেই একজন এমপিকে জোর করে বের করে দেওয়া যায় না। এখন কি করবি? কাউকে পাঠিয়ে পাশের কোনো হোটেল থেকে ডাল ভাত যা পায় নিয়ে আসতে বল। আশেপাশে কোনো ভালো হোটেল আছে? সস্তা হোটেলের স্বাদহীন খাবার। এছাড়া কোনো উপায় নাই। উনারা না মানলে আমাদের কি করার আছে? যা পারিস খাইয়ে বিদায় কর। এত প্যারা নিতে পাচ্ছি না। পরখের ক্লান্তিময় চিন্তিত মুখশ্রী দেখে ভীষণ মায়া হলো আদ্রিকা। এই মানুষটার মুখ ভার থাকলে আদ্রিকার বুকের ভেতরটা খা খা করে।
অথচ পরখ তার সামনে বেশিরভাগ সময় মুখটা বাংলা পাঁচের মতো করে রাখে, কিন্তু এই মুহূর্তে আদ্রিকা পরখের প্রতি সীমাহীন ভালোবাসা অনুভব করছে। আদ্রিকা জানে, মুখে স্বীকার না করলেও আদ্রিকার অতি ক্ষুদ্র বিষয়ের প্রতি পরখ নজর দেয়। রসনাবিলাসী নামটি কি তারই উদাহরণ নয়? পরখের মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড সময় ব্যয় করে আদ্রিকা তাদের দুজনকে নিয়ে ভাবল, একদম শুরু থেকে শেষটা পর্যন্ত কত শতবার ভঙ্গুর আদ্রিকাকে পরখ ঠাঁই দিয়েছে তার ইয়াত্তা নেই, হয়তো দুহাতে আগলে নেয়নি কিন্তু পেছনে দাঁড়িয়ে ছায়া দিয়েছে। ভালোবেসে দুটো কথা বলেনি কিন্তু কটুবাক্য বাণ ছুড়ে দিয়ে ধ্বংসের দিকে আদ্রিকার উদ্যত চরণ রুখে দিয়েছে। সেই ঋণের দায় থেকেই বোধ হয় আদ্রিকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পরখের দিকে তাকিয়ে প্রস্তাবটি রাখল। আমি কিছু একটা রেঁধে দেই। পরখ কিছু বলল না, চমকাল না, বিচলিত হল না। শুধু শীতল দৃষ্টি মেলে আদ্রিকার দিকে চেয়ে রইল। সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে বুক টিপটিপ করতে লাগলো আদ্রিকার। এই বুঝি রুমির সামনেই একটা ধমক দিয়ে বসে। ভয়ার্ত মুখটি লুকাতে সে মুখ নামিয়ে নিয়ে মিনমিন করে বলল, না মানে, আপনি চাইলে আমি 2-3টে পদ রেঁধে দিতে পারি। লজ্জিত রুমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পরিস্থিতি সামলে নিতে বিনয়ী স্বরে বলল, তোমাকে কষ্ট করতে হবে না। আমি কাউকে পাঠিয়ে পাশের হোটেল থেকে খাবার আনিয়ে নিচ্ছি। আদ্রিকা করুণ চোখে পরখের দিকে চাইল। পরখ তখনও শীতল দৃষ্টি মেলে তাকেই দেখছে, খুব কি রেগে গেছে? বুঝতে পারল না আদ্রিকা। শেষ চেষ্টা করে বলল, যেমন তেমন হোটেলের খাবার উনাদের পছন্দ হবে। আমি সত্যিই ভালো রাঁধতে পারি, বিশ্বাস করুন। রুমি বিব্রত বোধ করল। পরখ কিছু বলছে না কেন? কিন্তু এতগুলো মানুষের খাবার তুমি কিভাবে রাঁধবে? আগে কখনো এতগুলো মানুষের জন্য রাঁধুনি নিশ্চয়ই। আদ্রিকা দুদিকে মাথা দুলিয়ে অপারগতা স্বীকার করে নিল। আদ্রিকার প্রস্তাব পুরোপুরি বাতিল করে দিতে যাচ্ছিল রুমি। তার আগেই পরখের শীতল কণ্ঠস্বর শোনা গেল, ও পারবে, অনুকে বল রান্নায় ওকে হেল্প করতে। রুমির মুখে বিস্ময় খেলা করলেও আদ্রিকার মুখে দেখা দিল বিজয়ের হাসি। এতক্ষণ আদ্রিকার মনে যেটুকু ভয় ভীতি কাজ করছিল সেটা আর রইল না। পরখ বলেছে, আদ্রিকা পারবে। তার মানে আদ্রিকা পারবেই। নিজের থেকেও বেশি পরখের উপর বিশ্বাস কবে জন্মেছে আদ্রিকা জানে না। কিন্তু এই মুহূর্তে সে কোমরে ওড়না পেঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল রান্নার কাজে। সময় বেঁধে দেওয়া হয়েছে স্বল্প। রান্নার সামগ্রীও সামান্য। তাই দিয়েই কয়েকটি পদ রেঁধে সামনে দেওয়া হলো। ধোয়া ওঠা গরম ভাত, পাতলা ডাল, ঝাল বেগুন ভর্তা, মাছ ভাজি, গরুর গোশত এবং সালাদ দিয়ে আয়েশ করে দুপুরের খাবার খেলেন এমপি মহোদয়। সেই সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিলেন। ভুবনভোলা এসে নাস্তা করতে ঢুকেছিলেন একটি হোটেলে। সবাই মিলে ডাল পরোটা খেতে বসলেন। ডালের মধ্যে কাঁচা গন্ধটি রয়ে গিয়েছে। লবণ হয়েছে কম। বাকিরা সামান্য খেলেও এমপি মহোদয় কিছুই খেতে পারেননি। লাঞ্চের আগেই কেসের শুনানি হওয়ার কথা ছিল। হঠাৎ করে সেটি পিছিয়ে গিয়ে লাঞ্চের পরে দেওয়া হলো। কোর্টের পাশে নতুন রেস্তোরাঁ দেখে সেই যে এসে বসলেন, ইচ্ছে করেই আর উঠলেন না। একদিকে ক্ষুধা, সকালের হোটেল মালিকের উপর রাগ, জজ কোর্টের নিয়মকানুনের অবহেলার প্রতি আক্রোশ সব ঘিরে ধরেছিল উনাকে। যথাযথ খাবার না পেলে সব রাগ উগরে দিতেন রসনাবিলাসী রেস্তোরাঁর মালিকের উপর। কিন্তু ভাগ্য ভালো ছিল বলে সবাই বেঁচে গেল। খাবার শেষে সমস্ত রাগ পড়ে গেল এমপি মহোদয়ের। তিনি খুশিতে গদগদ হয়ে ওয়েটারকে বললেন, খাবার বেশ সুস্বাদু ছিল। তোমাদের অনেক জ্বালাতন করেছি। রেস্তোরাঁর মালিককে ডাকো। উনার সাথে কথা বলে ক্ষমা চেয়ে নেই। এতক্ষণ ধমক খেয়ে সবাই ভয় পেয়ে গেছে। তাই এমপির আদেশ শোনা মাত্র ওয়েটার ছুটে গেল রুমির কাছে। খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো রুমি। এমপি মহোদয় ক্ষমার চাওয়ার পাশাপাশি রুমির বেশ প্রশংসা করলেন। রুমির বেশ সুবিধাবাদী মনে হলো নিজেকে। শেষ পর্যন্ত নিজেকে আটকাতে না পেরে সে বলেই ফেলল, আমাদের রেস্টুরেন্টে ফাস্টফুড ছাড়া অন্য সার্ভিস এখনো চালু হয়নি। এগুলো আমার পার্টনারের ওয়াইফ আপনাদের জন্য স্পেশালি রান্না করেছে। আপনাদের ভালো লেগেছে শুনলে সে ভীষণ খুশি হবে। এমপি মহোদয় বললেন, কথায় সে, ডাকো তাকে। আমাদের জন্য এত কষ্ট করলো, আমি নিজে তাকে ধন্যবাদ জানাতে চাই। খবর শুনে আদ্রিকার মাথায় হাত, করোনায় হাত মুছতে মুছতে বলল, আমার যাওয়ার কি দরকার? পরখকে বলুন, উনি গিয়ে কথা বলে নিক। রুমি নাছোড়বান্দা।
এমপির মুখের উপর সে না বলে কি করে? তোমার সাথে কথা বলতে চাইছে। পরখ গিয়ে কি করবে? আমার সাথে কিসের কথা? তোমার রান্না ভালো লেগেছে, ধন্যবাদ জানাতে চাইছে। সেটা পরখকে বলে দিলেই তো হয়। কি আশ্চর্য! পরখকে বলবে কেন? তুমি আর পরখ কি এক হলে? রান্না তুমি করেছো, কষ্ট তুমি করেছো। পরখ কেন ক্রেডিট নিবে? এত ভয় পেতে হবে না। আমি তোমার সাথে যাচ্ছি। এসো। যেতেই হবে। হ্যাঁ। 1 মিনিট দাঁড়ান। খালি হাতে কিভাবে যাই? আপনার জন্য ছানার পায়েস রেঁধেছিলাম। খানিকটা উনাদের জন্যেও নিয়ে যাই। তানজিমের হাতে দাও। ও নিয়ে আসছে। আদ্রিকাকে দেখে এমপি মহোদয় নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। একজন পৌর আদ্রিকাকে এতটা সম্মান দিচ্ছে, মানতে কষ্ট হচ্ছে আদ্রিকার। ভয়ও লাগছে খানিকটা। আশেপাশে তাকিয়ে পরখকে খুঁজল কিন্তু পেল না। টেবিলটি শক্ত করে চিপে ধরে আদ্রিকা মনোযোগ দিল এমপির কথায়। ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন বুঝায় যায়। তোমার কাছে মনে হতে পারে, সামান্য রান্না নিয়ে এত আদিক্ষেতার কি আছে? কিন্তু তুমি জানো না, সামান্য ভালো খাবারের জন্য সকাল থেকে আমরা কতটা ভুগেছি। ছোট থেকে মায়ের হাতের খাবার খেয়েছি। বিয়ের পর আমার বিবির হাতের রান্না ছাড়া বাইরের খাবার আমার মুখে ওঠেনি। বিশেষ কাজের উদ্দেশ্যে লম্বা সফরে গেলে সেই দিনগুলি আমার বড্ড কষ্টে কাটে। কাছাকাছি কোথাও গেলে বিবি অবশ্য টিফিন বাক্স হাতে ধরিয়ে দেয়। আজকেও হয়তো দিত। কিন্তু আমি বলেছি, লাঞ্চের আগেই ফিরে আসব। সরকারি কাজের অনিয়মে আটকে গেলাম। তুমি মা, আজকে কয়েকজন অভুক্তের মুখে আহার তুলে দিয়ে বড় পুণ্যের কাজ করেছ। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আমার কার্ডটা রাখো। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবে। যথাসাধ্য সাহায্যের চেষ্টা করব। রুমির দিকে ফিরে এমপি বললেন, তোমাদের অনেক বিরক্ত করেছি। অকারণ রাগ দেখিয়েছি, জেদ করেছি। কিছু মনে করো না। এমপি মহোদয় চলে গেলেন। আদ্রিকা দুহাতে তালি দিয়ে একটা লাফ দিয়ে খিলখিল করে হেসে বলল, দেখলেন, আমার রান্নার কত প্রশংসা করল। আপনি বিশ্বাসই করছিলেন না, আমি ভালো রান্না করতে পারি। রুমি দুহাত জোর করে মাথায় ঠেকিয়ে বলল, আমার বড্ড ভুল হয়ে গেছে। এই যে এখন থেকে বিশ্বাস করলাম। শাস্তিস্বরূপ কিচেনের একটা চুলা ছেড়ে দিচ্ছি। রোজ এসে রান্নাবান্না করো। ব্যবসার দ্বার তোমার জন্য উন্মুক্ত। আদ্রিকা তার এলোমেলো চুলগুলো পিঠের দিকে ছুঁড়ে দিয়ে খানিকটা ভাব নিয়ে বলল, আমি অনেক ব্যস্ত মানুষ। পুরো একটা সংসার সামলাতে হয় আমাকে। ব্যবসার সময় কোথায় আমার? আপনার বন্ধু শুধু খায় আর ঘুরে বেড়ায়। সংসারে কোনো মন নেই। সব কাজ আমাকেই দেখতে হয়। আদ্রিকার কথা শুনে রুমি হো হো করে হেসে উঠল। ওর সাথে গা দুলিয়ে হেসে উঠল আদ্রিকা এবং রেস্তোরাঁর বাকি সদস্যরা। ওদের চোখের আড়ালে তিনতলার বেকনিতে দাঁড়িয়ে আদ্রিকার কোমর দুলিয়ে হাঁটা দেখে মৃদু হাসল পরখ। চঞ্চল চড়ুই অনবরত ঠোকর দিচ্ছে ল্যাম্পপোস্টের কাছে। ম্লান হয়ে আসা বিকেলটা ঢেকে আছে ভ্যাপসা গরমে। রোদের প্রখরতা কমে গেলেও দাপট কমেনি। পিচঢালা উত্তপ্ত সড়কপথে ক্লান্ত পথচারীর ঘর্মাক্ত শরীর ছুটে যেতে চাইছে নিজস্ব নীড়ে। কিন্তু শহরে বাড়ন্ত জ্যামের মুখে সবাইকে থমকে দাঁড়াতে হয়। চকচকে আকাশে মেঘের কোনো চিহ্ন নেই। চোখ তুলে আকাশপানে চেয়ে সূর্যের অহং দেখে মুখে আধার নামল পরখের। হেলমেটের আড়ালে টপটপ করে ঘাম বেয়ে পড়ছে কপালের দুপাশে, কে বলবে এটা বর্ষাকাল? একবেলা বৃষ্টি নামলে বাকি দুবেলা সূর্যের তাপে নিষ্পেষিত হচ্ছে জনজীবন। ট্রাফিকের নির্দেশনা পাওয়ামাত্র অন্য সবার মতো পরখ ছুটল নিজস্ব গন্তব্যে। রুমিকে রেস্তোরাঁর কাজ সঁপে দিয়ে আজ অবেলায় বাড়ি ফিরছে সে। সোফায় বসে মোবাইলে বিশেষ মনোযোগ দিয়েছে আদ্রিকা। পরখকে প্রবেশ করতে দেখে একবার মাথা তুলে তাকিয়ে আবারও মোবাইলের স্ক্রিনে মুখ গুজে দিল। যা দেখে গতিপরখের চলার গতি মন্থর না হলেও কক্ষে প্রবেশের পূর্বে ভেসে এলো অসন্তোষ কণ্ঠস্বর। সামনে পরীক্ষা, অথচ সারাক্ষণ মোবাইলে মুখ ডুবিয়ে আছে। পড়াশোনা করার ইচ্ছে না থাকলে শুধু শুধু পরীক্ষা দেওয়ার নাটক কেন? আদ্রিকার কর্ণকুহরে শব্দমালা পৌঁছালে আড়ালে ভেঙচি কেটে মোবাইল রেখে উঠে দাঁড়ালো। জিনিসপত্র গুছিয়ে রেখে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে যাত্রার্থ পরখ দরজা পেরোনোর সময় দেখল ডাইনিং টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিকা, মুখে তার চোরা হাসি। চোখে খেলা করছে উচ্ছ্বাস। অতি চঞ্চল, উত্তেজিত আদ্রিকাকে নিয়ে পরখের যত ভয়। তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিকার দিকে তাকিয়ে পরখ অনুসন্ধানী কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে?
চোখে রাজ্যের রহস্য লুকিয়ে আদ্রিকা দুদিকে মাথা দোলালো, কিছু হয়নি। কিন্তু তার অস্থির ভঙ্গিমা বলে দিচ্ছে তার মনের ভেতর বিশেষ কিছু চলছে। পরখ গুটি গুটি পায়ে এগিয়ে গেলেও ওর দৃষ্টি আদ্রিকার দিকে। দুজনার মধ্যে সামান্য দূরত্ব বজায় রেখে অতি সাবধানে ওয়াশরুমে প্রবেশ করল। কিন্তু গোসল শেষ করে বের হওয়ার পরও দেখা গেল আদ্রিকা পরখের পিছু পিছু ঘুরছে। পরখ দেখেও না দেখার ভান করে নিজের পড়ার টেবিলে বসল। আদ্রিকাও পা ঝুলিয়ে বসে পড়ল পরখের বিছানায়। পরখ কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু আদ্রিকা তখনও চুপচাপ বিছানায় বসে আছে। এই মেয়ের সাথে বসবাসের কুফল স্বরূপ পরখ বোধহয় ধৈর্যহারা হয়ে গিয়েছে, তা না হলে লেকচার তৈরির কাজে মনোযোগ দিতে পারছে না কেন। বইয়ের 2 পৃষ্ঠার মাঝখানে কলম রেখে চেয়ার ঘুরিয়ে পরখ তাকালো আদ্রিকার দিকে। শান্ত, শীতল কণ্ঠে বলল, অযথা বিরক্ত না করে কি বলতে এসেছো সেটা বলে বিদায় হও। আদ্রিকা অবাক হওয়ার ভান করে বলল, আমি কখন বিরক্ত করলাম? চুপচাপ বসেই আছি। বসে বসে পা নাচাচ্ছ। আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। এত ঠুনকো আপনার মনোযোগ। পরখ তর্কে গেল না। হতাশ নিঃশ্বাস ফেলে আদ্রিকার দিকে তাকিয়ে রইল, যার অর্থ সে এই মুহূর্তে যথেষ্ট বিরক্ত হচ্ছে। তাই আদ্রিকা আর বেশি দুষ্টুমি করল না। সরাসরি কাজের আলোচনায় এলো। রুমি ভাইয়া বলেছেন আমি চাইলে আপনাদের রেস্তোরাঁয় বাঙালি খাবার রান্না করতে পারি। আদ্রিকার কথা শুনে পরখ কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগের মতো চেয়ে রইল, যেন আরও কিছু শোনার অপেক্ষা করছে। অথচ আদ্রিকা মূল তথ্য জানিয়ে দিয়েছে। আর কি শোনা বাকি? পরখকে চুপ থাকতে দেখে আদ্রিকার মুখে আধার নামল। উনি কি কোনোভাবে রাগ করল? একজন আদর্শ স্ত্রীতে পরিণত হওয়ার চেষ্টার্থ আদ্রিকা কোনোভাবেই পরখের বিরক্তি এবং রাগের কারণ হতে চায় না, তাই সে ভীষণ ভয় নিয়ে প্রশ্ন করল, আমি কোনো উত্তর দেইনি। আপনি যেটা বলবেন সেটাই হবে। পরখের মুখমণ্ডলে বিরক্তিসূচক দুটো ভাঁজ দেখা দিল। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে পরখ বলল, এখানে আমার বলা না বলার প্রশ্ন আসছে কেন? আদ্রিকা অবাক হয়ে উত্তর দিল, আপনার অনুমতি না নিয়ে আমি কি করে কোনো সিদ্ধান্ত নেই? আপনি আমার স্বামী, আমার অভিভাবক। লিসেন আদ্রিকা, আমি তোমাকে আগেও অনেকবার বলেছি, এখন আরও বলছি, তুমি কারো স্ত্রী। এই কথাটি নিজের মাথা থেকে মুছে ফেলো। যেখানে আমি এই বিয়েটা মানছি না, সেখানে তুমি কেন এই বিয়ের উপর পুরোপুরি নির্ভর করে আছো? হাজারবার তোমাকে বলেছি, আমাদের সম্পর্কটা ক্ষণস্থায়ী। আর মাত্র 3টা মাস আমি এখানে আছি, এরপর চলে যাব। অথচ তুমি এখনো বিয়ে নামক ভ্রমে ডুবে আছো। হয় তুমি আমার কথা ঠিকভাবে বুঝতে পারনি, অথবা বুঝেও না বুঝার চেষ্টা করছো। চোখ বন্ধ করে থাকলে সত্যটা মিথ্যে হয়ে যায় না। ভ্রমের দুনিয়া থেকে বের হও। ওয়েক আপ। রিয়েলিটি বুঝার চেষ্টা করো। আমি তোমার কেউ না। আমার উপর ডিপেন্ডেবল হয়ে নিজের ক্ষতি করছো। আদ্রিকা একগুঁয়ে মেয়ে। সেই একই জায়গায় আটকে রেখেছে নিজেকে। বিরক্তি প্রকাশ করে বলল, আমিও আপনাকে বলেছি, আপনার চলে যাওয়া নিয়ে আমার সমস্যা নেই, যাওয়ার সময় হলে যাবেন। আমি বাধা দিব না। কিন্তু যতদিন আছেন, ততদিন আমি সংসার করে যেতে চাই। সংসার করো। আমিও তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে অন্তত ভাবো। আমি চলে গেলে তোমার মাথার উপর থেকে ছায়া উঠে যাবে। তখন কি করে টিকে থাকবে, সেটা নিয়ে তোমাকে এখনই ভাবতে হবে। রুমি তোমাকে একটা সুযোগ দিয়েছে, তোমার উচিত সেটা লুফে নেওয়া। অথচ তুমি এসে আমার মতামত জানতে চাইছো। এমন একটা মানুষের উপর নির্ভর করছো, সেই কিছুদিন পর তোমাকে একা ফেলে চলে যাবে। ডোন্ট ডু দিস। আমার উপর ভরসা করে তুমি নিজের ক্ষতি করছো। আমি তোমার লাইফে কোনো ভূমিকাই রাখি না। আম নো বডি ফর ইউ। আদ্রিকা থমথমে চেহারা নিয়ে পরখের দিকে কঠিন একটি প্রশ্ন ছুড়ে দিল, তবে আমাকে সাহায্য করছেন কেন? আপনি নিজেও রেস্টুরেন্টের মালিক। আপনার অনুমতি ছাড়া রুমি ভাইয়া একার সিদ্ধান্তে আমাকে কাজের প্রস্তাব দেয়নি, অবশ্যই আপনার মদদ রয়েছে, তাই না? পরক্ষণকাল চুপ করে আদ্রিকার প্রশ্নযুক্ত মুখপানে চেয়ে রইল। রান্নায় আদ্রিকার আগ্রহের বিষয়টি পরখ অনেক আগেই নিশ্চিত হয়েছিল। অপটু আদ্রিকা যখন দিনরাত এক করে রান্নাঘরে অদ্ভুত সব রান্না করত, পরখ তখনই আদ্রিকার সুপ্ত প্রতিভা সম্পর্কে নিশ্চিত হয়েছে। তাই তো বাড়তি বাজার সদাই নিয়ে পরখ কখনো অভিযোগ করেনি, রান্নায় উৎসাহ দিতে বিষাদের খাবারগুলোও চুপচাপ খেয়ে নিয়েছে।
আজকে আদ্রিকা চলে আসার পর অনেকক্ষণ রুমির সাথে পরখের আলাপ হয়। আদ্রিকার প্রতিভা কাজে লাগিয়ে রসনাবিলাসী কিভাবে লাভবান হতে পারবে তা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বিজনেস প্ল্যানও তৈরি করা হয়েছে। সেসব কথা আদ্রিকা জানতে পারলে পরখের প্রতি আদ্রিকার আগ্রহ বাড়তে, আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, যা পরখের জন্য ক্ষতিকর। পরখ ভীষণ অপ্রস্তুত হয়ে জবাব দিল, দেখো, আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। তার জন্য যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছি। কেন করছেন? আপনার কিসের দায়? অবশ্যই আমার দায় আছে। আমি চাইলেই অস্বীকার করতে পারি না। আমি জানি আমি স্বার্থপরের মতো নিজের ক্যারিয়ারের জন্য তোমার উপর অবিচার করছি, কিন্তু আমি নিরুপায়। আমার লাইফের প্ল্যান আমি অনেক আগেই করে রেখেছি এবং সেটা আমি তোমার জন্য বাতিল করতে পারি না, তাই বলে তোমার উপর এতটা অন্যায় করাও আমার ঠিক হবে না। আমি চলে গেলে তুমি যাতে নিজের মতো চলতে পারো, সেটা নিশ্চিত করে যাওয়া আমার দায়িত্ব। সেজন্য আপনি চাইছেন আমি ব্যবসা করি। আমার বলছো, আমি চাইছি। আমার চাওয়াতে কিছু এসে যায় না। তোমাকে চাইতে হবে, আমি কি চাই সেটা ম্যাটার করে না, আমার চাওয়ার উপর তুমি ডিপেন্ড করতে পারো না। নিজের উপর ডিপেন্ড করো, আত্মবিশ্বাসী হও। আমি তোমার পার্টনার হিসেবে তোমার পাশে দাঁড়াতে পারবো না, কিন্তু আমি তোমার সাবঅর্ডিনেট হতে পারবো। প্রয়োজন অনুযায়ী যতটুকু সম্ভব সাপোর্ট দিতে পারবো। এর বেশি কিছু আমার থেকে আশা করো না। আদ্রিকার যা জানার ছিল, জানা হয়ে গেছে। পরখ চাইছে আদ্রিকা নিজের পায়ে দাঁড়াক, তাই আদ্রিকা দাঁড়াবে। আমি চাই তুমি নিজে চাও আত্মনির্ভরশীল হতে। এত কঠিন কথা আদ্রিকা বুঝতে পারে না, বুঝতে চায় না। আদ্রিকা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করল, ঠিক আছে, কালকে সকাল থেকে রেস্টুরেন্টে যাব। ব্যাস হয়ে গেল, এত কথা পেঁচানোর কি আছে? সহজভাবে বললেই হয়ে যেত, হ্যাঁ যাও। রেস্টুরেন্টের ব্যবসায় যুক্ত হও। এইটুকু না বলে শুধু এত বকবক করলেন। আদ্রিকাকে বুঝানো আর দেয়ালে মাথা ঠুকা একই জিনিস। পরখ প্রতিবার এই ভুলটাই করে এবং পরিশেষে হতাশ হয়। এবারও হতাশ হয়ে নিজেকে শুধালো, কি দরকার ছিল অযথা এত বকবক করার? এই মেয়ে তাই বুঝে যা সে বুঝতে চায়। আদ্রিকা কক্ষ ত্যাগ করার আগে পরখ বলল, সকালবেলা কলেজে যাবে, তারপর রেস্টুরেন্ট। ঠোঁট ফুলিয়ে আদ্রিকা অসন্তোষ প্রকাশ করল, আবার কলেজ কেন? পরীক্ষায় পাশ করতে হবে, তাই। কাজের ব্যবস্থা হয়ে গেল, পড়াশোনা করে কি হবে? সেটা আমার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার আগে ভাবা দরকার ছিল। হারকিপটা মানুষ। মুখ কুঁচকে পরখের কক্ষ থেকে বিদায় নিল আদ্রিকা। বর্ষাকালের আবহাওয়া কিশোরীর উড়নচণ্ডী হৃদয়ের থেকেও নড়েছে। দুপুরের স্বচ্ছ আকাশ এখন কালো মেঘে ঢেকে গেছে। প্রচণ্ড গরম আবহাওয়ায় এখন খেলা করছে দুরন্ত বাতাস। প্রধান দরজার কাঁচ সরিয়ে বাতাস প্রবাহ সহজ করে দিয়েছে আদ্রিকা। সনসন করে হাওয়া এসে প্রবেশ করছে ঘরে। সেই সাথে উপরি পাওয়া হিসেবে এসেছে ধুলোবালি, শুকনো পাতা। পরখ অনেকক্ষণ ধরে খেয়াল করে, এবার আর চুপ করে থাকতে পারল না। বাইরে এসে নিজ হাতে দরজাটি বন্ধ করে দিয়ে আদ্রিকাকে ধমক দিল, ধুলো ময়লায় ঘর ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আদ্রিকা মুখ ফুলিয়ে বলল, কি সুন্দর বাতাস আসছিল। থাকুক না খোলা, পরে পরিষ্কার করা যাবে। বাতাস খাওয়ার এত শখ জাগলে ছাদে গিয়ে বসে থাকো। আদ্রিকাও জেদ দেখিয়ে সত্যিই বাইরে বেরিয়ে এলো। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে লম্বা শ্বাস নিয়ে বুকে ভরে নিল শীতল বাতাস। দেখতে দেখতে আকাশে মেলা বসল ঘন কালো মেঘের। পলকা মেঘ জমে জমে ভারী মেঘপুঞ্জে পরিণত হলো। আকাশের দিকে মুখ তুলে চোখ জোড়া বন্ধ করে বাতাসের ঘ্রাণ নিচ্ছিল আদ্রিকা। এক ফোঁটা বৃষ্টি টুপ করে এসে পড়ল আদ্রিকার কপালের ঠিক মাঝখানে। হকচকিয়ে চোখ মেলে তাকালো আদ্রিকা। পরপর আরো কয়েক ফোঁটা বৃষ্টি ছুঁয়ে দিল আদ্রিকার গাল, চোখ, ঠোঁট। বিস্ময়ভিভূত আদ্রিকা খিলখিল করে হেসে উঠল। দূর হতে ঝমঝম শব্দ হুড়মুড় করে ভেসে আসছে। আদ্রিকা পূর্ণ মনোযোগ দেওয়ার আগেই চোখের সামনে কুয়াশার চাদর এগিয়ে আসতে দেখল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দূরপ্রান্ত থেকে ধেয়ে আসা মাতাল বৃষ্টি ভিজিয়ে দিল আদ্রিকার সারা গা। কিছু বুঝে উঠার আগে এক ছুটে আদ্রিকা চলে এল ঘরের ভেতর। জোরে শ্বাস নিতে নিতে স্লাইডিং ডোরের ওপারে দাঁড়িয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে আদ্রিকার মনে নতুন খেয়াল এলো। আদ্রিকা ছুটে গেল নিজের কক্ষে। এখনো আলমারিতে কাপড় রাখার সৌভাগ্য হয়নি। নিত্যদিনের প্রয়োজনীয় কাপড়চোপড় ভাঁজ করে রাখা হয় টেবিলের একপাশে।
বাকিগুলো একটি কাপড়ের ব্যাগে ভরে রাখা আছে খাটের নিচে। সেখান থেকে একটি শাড়ি বের করল। দ্রুত গতিতে শাড়ি পরে সুনিপুণ কুচি তুলল শাড়ির ভাঁজে। ঘরে আয়না নেই। বেসিনের দেয়ালের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে গাঢ় করে কাজল দিল। কপালের মাঝে একটি ছোট কালো টিপ, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সলাজে হেসে উঠল। চুলে নিরাবরণ খোপা বাঁধতে বাঁধতে সুর তুলল। পাত্তন কা হ্যায় জিসম জানম। ভিক জানে দো। পাতা ঝরা বৃষ্টি। বলো কেন এনেছো? একদিন যদি সবই যদি হতো। ঢেউ কেউ বলে এখন দুনিয়াটা কি ছোট। ছাদে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে গুনগুন করে গান গাইছিল আদ্রিকা। গলার স্বর কখন তীক্ষ্ণ হয়েছে সে জানে না। আদ্রিকা আপন মনে গাইছে এবং বৃষ্টিতে ভিজছে। পরনে তার সাদা রঙের একটা শাড়ি, যা বৃষ্টির পানিতে ভিজে জবজবে হয়ে গেছে। দেহের দ্বিতীয় আবরণের মতন লেপ্টে আছে সারা গায়ে। শাড়ির পার বেয়ে চুইয়ে চুইয়ে পানি লুটিয়ে পড়ছে ছাদের মেঝেতে। খোপা আলগা হয়ে আদ্রিকার খোলা চুল লেপ্টে আছে গ্রীবাদেশে। কাজল ছড়িয়েছে চোখের নিচে। সেসব নিয়ে মোটেও চিন্তিত নয় আদ্রিকা। চক্ষু মুদে সে নিজস্ব জগতে বিভোর। কাচের স্লাইডিং ডোরে হেলান দিয়ে বৃষ্টিস্নাত যুবতীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছে পরখ। হঠাৎ আদ্রিকা পেছনে ফিরে চাইল। পরখকে দেখে খুব স্বাভাবিকভাবে পরখের চোখে চোখ রেখে মিষ্টি করে হাসল। যেন সে জানত পরখের এখানে দাঁড়িয়ে তাকেই দেখবহে। হয়তো অনুভব করেছিল পরখের উপস্থিতি। উচ্ছল আদ্রিকা পরখের চোখে চোখে রেখেই গুটি গুটি পায়ে এগিয়ে এলো পরখের দিকে। হাত বাড়িয়ে পরখের হাত ধরে টেনে নিয়ে এলো খোলা ছাদে। পরখ যেভাবে নির্দ্বিধায় ওর সাথে পায়ে পা মিলিয়ে বৃষ্টিতে ভিজতে চলে এলো। ঝুম বৃষ্টির বড় বড় পানির ফোঁটা পরখকে ভিজিয়ে দিল মুহূর্তেই। সেদিকে ধ্যান নেই পরখের। সে গভীর চোখে দেখছে আদ্রিকাকে, যার দেহ প্রস্ফুটিত গোলাপের সিক্ত পাপড়ির ন্যায় হাসছে। পরখের দৃষ্টিভঙ্গিতে নতুনত্ব আদ্রিকার মনে অপ্রত্যাশিত আনন্দ, আবেগের সৃষ্টি করছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে ভ্রম মনে হচ্ছে আদ্রিকার। পরখ কবে থেকে তার ডাকে সাড়া দেওয়া শুরু করল। তার সামনে আবেগঘন দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা মানুষটি সত্যিই কি পরখ? বিশ্বাস হতে চায় না আদ্রিকা। হাত বাড়িয়ে পরখের তীক্ষ্ণ চোয়াল ছুল আদ্রিকা। ওকে আরেক দফা অবাক করে দিয়ে পরখ ওর কোমরে হাত রেখে সাড়া দিল। সেই মুহূর্তে সকল সন্দেহকে আপাতত ছুটি দিয়ে শুধুমাত্র এই মুহূর্তটি পৃথিবীর একমাত্র সত্য বলে বিবেচনা করে নিল আদ্রিকা। চারপাশে বৃষ্টির ঝমঝম শব্দ। গোমরামুখ আকাশ প্রাণ খুলে বিসর্জন দিচ্ছে তার সমস্ত অভিমান। কেঁদে কেটে আজ সে খানিকটা হালকা হবে। বিশাল আকাশ ভারমুক্ত হতে চায়। তাই তো এই নিরন্তর বর্ষণ। তার অভিমানে আজ সিক্ত হচ্ছে দুজন নরনারী। দুজনে খুব কাছাকাছি, সামনাসামনি। ঢেউয়ের মতো বাঁক নেওয়া আদ্রিকার মসৃণ কোমরে পুরুষালী রুক্ষ হাত। পরখের চৌড়া কাঁধ জড়িয়ে ধরে আছে সিক্ত শীতল দুটো পেলব হাত। দুজনের স্থির চোখে বৃষ্টির ফোঁটা পড়ছে। ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। তবুও তারা একে অপরের দিকে চেয়ে আছে। মাঝে মধ্যে পলক ফেলে জলের ফোঁটাকে বিতাড়িত করছে ঠিকই, কিন্তু ধ্যানভঙ্গ হচ্ছে না কারও। বাড়িধারার আবাসস্থল সেই দূর নীলাম্বরে। তার আজ ভীষণ মন খারাপ। অথচ তারই ছায়াতলে দাঁড়িয়ে দুজন মানবী একে অপরের দৃষ্টিতে হারিয়ে গেছে। এই মনোযোগহীনতা, এই অবহেলায় নীলাম্বর বেজায় রুষ্ট হল। রেগে মেগে গড়গড় শব্দ করতে শুরু করল। হঠাৎ মেঘের গুড়গুড় শব্দ শুনে কেঁপে উঠল আদ্রিকা। ভয়ে চোখ বন্ধ করে খামচে ধরল পরখের কাঁধ। কোমরে জড়িয়ে ধরে ওকে আর ও কাছে টেনে নিল পরখ। আশ্রয় পেয়ে আদ্রিকা মুখ লুকাল পরখের বুকে। এক হাতে ওর চিবুক ধরে মুখ উঁচু করে ধরল পরখ। চোখ নামিয়ে তাকালো আদ্রিকার সিক্ত অধর জোড়ার দিকে। নেশাতুর সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল আদ্রিকা। পরখের কি হলো কে জানে, সামান্য নিচু হয়ে ওষ্ঠ ছুঁয়ে দিল আদ্রিকার সিক্ত ওষ্ঠে। তৃষ্ণার্ত হৃদয়ের পিপাসা নিবারণে ব্যস্ত হলো আদ্রিকার সিক্ত অধরপল্লবে জমে ধারা বাড়িধারা শোষণ করে। শীতল ওষ্ঠাধরে পরখের উষ্ণ ছোঁয়ায় আদ্রিকার আবেগ অনুভূতি ঘনীভূত হয়ে হৃদয়ে প্রলয়ঙ্কারী ঝড়ের উৎপত্তি ঘটাচ্ছে। সে নিজের দেহের ভার ছেড়ে দিল পরখের দেহের উপর। কাঁধ ছেড়ে পরখের পিঠ আঁকড়ে জাহির করল আরো ঘনিষ্ঠতার আবদার। চুম্বনরত অবস্থায় পরখ ওকে তুলে নিল কোলে। প্রকৃতির নীরব অভিমান, শত আবেগ উপেক্ষা করে তারা চলল নিজস্ব জগতে।
যেখানে তারা নিজেদের দেহজুড়ে বহমান অস্থির আবেগ সামলাতে ব্যস্ত সময় কাটাবে। প্রতিক্রিয়া সম্পন্ন দুটো ক্লান্ত, নিস্তেজ দেহ আশ্রয় নিয়েছে এলোমেলো চাদরের নিচে। হৃৎপিণ্ডের তীব্র গতির সাথে তাল মিলিয়ে দ্রুত উঠানামা করছে তাদের বক্ষদেশ। অতিবাহিত সময়ের সাথে দ্রুততর শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে পরখ। পাশেই উপুর হয়ে শুয়ে আছে আদ্রিকা। বালিশের উপর এক হাতের ভাঁজ করে রেখে তার উপর মাথা রেখেছে। একপাশে কাঁধ করে রাখা মুখটি। দু চোখের দৃষ্টি পরখের মুখ মণ্ডলে নিবন্ধ। সে দৃষ্টি সহজে অনুভব করা যায়। দৃষ্টির বন্দিদশা অনুমান করেও পরখ তার দীপ্ত চক্ষু দুটি বুজে নিঃসংকোচ আদেশ জারি করল। অনেক রাত হয়েছে। তোমার রুমে যাও। হতবাক আদ্রিকা ভ্রু কুঁচকাল। নিজেই আদ্রিকাকে কোলে করে এই রুমে বয়ে নিয়ে এসে এখন এসব কি ধরনের ফাজলামি। জিহ্বার ডগা পর্যন্ত কিছু কথা এলেও সেগুলো উচ্চারণ করল না আদ্রিকা। স্বামীর সাথে বেয়াদবি করে নিজের পাপ বাড়াতে চায় না সে। খানিকটা এগিয়ে এসে পরখের উন্মুক্ত বুকে মাথা রেখে মৃদু স্বরে আদ্রিকা বলল, যাব না। আমি এখানেই ঘুমাবো। আপনার সাথে। দেহে আদ্রিকার ছোঁয়া পাওয়া মাত্র চোখ মেলে চাইল পরখ। আদেশের বিপরীতে আদ্রিকার একগুঁয়ে জবাব শুনে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে আরও কিছুক্ষণ অপেক্ষা করল। আদ্রিকার মধ্যে কোনো হেলদোল না দেখে তারা দিতে রুক্ষ স্বরে ডাকল, আদ্রিকা। ঘুমের অপেক্ষায় মুদিত চক্ষু সমেত আদ্রিকা জবাব দিল, কি? নিজের রুমে গিয়ে ঘুমাও। এখানে কি সমস্যা? আমি এখানেই ঘুমাবো। আদেশ অমান্য করাই মুহূর্তেই ক্ষেপে গেল পরখ। অন্তরের সমস্ত ঘৃণা কণ্ঠে ঢেলে বিদ্রূপের স্বরে বলল, তুমি কিভাবে এত স্বাভাবিক আছো? নিজেকে বিকিয়ে দিতে তোমার বিবেকে বাধছে না? চকিতে ঘাড় ফিরিয়ে পরখের দিকে চাইল আদ্রিকা। এমন বিশ্রী অপমানে আদ্রিকার চোখের ঘুম ছুটে গেছে। খুব করে বলতে ইচ্ছে হলো, আমাকে কোলে তুলে নিয়ে আসার সময় আপনার বিবেক কোথায় ছিল? বালিশের তলায় রেখে গিয়েছিলেন। কিন্তু সে কথা শুনে পরখ যদি আরো বেশি ক্ষেপে যায়। আর কখনো যদি আদ্রিকার কাছে না আসে, তবে আদ্রিকার কি হবে? বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে দমে গেল আদ্রিকা। নিজ প্রয়োজনের তাগিদে অপমান গায়ে মাখল না। সিদ্ধান্ত বদলে পরখের চোখে চোখ রেখে বলল, নিজের স্বামী কাছে নিজেকে বিকিয়ে দিচ্ছি। আবেগ বিবেক সবটাই স্বামীর পক্ষে। যেমনটা প্রথমজনকে দিয়েছিলে, এখন আমাকে দিচ্ছ। ভবিষ্যতে তৃতীয় নাম্বার স্বামীকে দিবে। চোয়াল শক্ত করে পাথুরে মুখে জানালো পরখ। চোখের পলক ফেলতে ভুলে গেল আদ্রিকা। ছলছল নয়নে শুধু চেয়ে রইল পরখের ঘৃণামাখা ওই চোখজোড়ার দিকে। মনে মনে ভীষণ আঘাত পেয়েছে সে। পরখ কি করে পারল এই কথা বলতে? তবে মুখে কিছু প্রকাশ করল না। কিছু পল নিস্তব্ধতায় কেটে গেল। নিঃশ্বাসও বুঝি শব্দ করতে ভয় পাচ্ছে। হার মেনে নিল আদ্রিকা। মুখ ফিরিয়ে পরখের বুক থেকে সরে গিয়ে উল্টোদিকে ঘুরে পাশের বালিশে চুপচাপ শুয়ে পড়ল। খুব নিশ্চুপে কয়েক ফোঁটা জল টপটপ করে ঝরে পড়ে বালিশ ভেজাল। কিছু সময় ব্যয় করে কষ্টগুলো ঝরে ঝরে বিদায় নিলে বুকটা হালকা হয়ে এলো। আদ্রিকার খোলা চোখের অমনোযোগী দৃষ্টি জানালার মরিচাধরা লোহার পাতে। খানিক বাদে সে স্বাভাবিকভাবেই পাশ ফিরে তাকালো পরখের মুখের দিকে। পরখ তাকিয়ে আছে সাদা সিলিং এ ঝুলন্ত স্থির পাখাটির দিকে। পাথরের মতো নিশ্চল পরখের দিকে চেয়ে রয় আদ্রিকা বলল, রাস্তার একটা কুকুর কিংবা বিড়াল জোর করে বাড়িতে আশ্রয় নিলে প্রথম কয়েকদিন বাড়ির মালিক বিরক্ত হয়। তারপর দয়ার খাতিরে কিছুটা খাবার ছুঁড়ে দেয়। দয়া একসময় একটু একটু করে অভ্যাসে পরিণত হয়। ধীরে ধীরে তারা একে অপরের সাথে জুড়ে যায়। একটা জন্তুর মায়াজালে মানুষ আটকে যেতে বাধ্য থাকে, সেখানে আমি তো একটা জলজ্যান্ত মানুষ। আমার মায়ার বাঁধনের সাথে যুদ্ধ করতে আপনাকে বেশ কসরত করতে হয়, তাই না? পরখ তাকালো না। প্রতিক্রিয়াহীন রইল পুরোটা সময়। খানিকটা থেমে আদ্রিকা আবারও বলল, আপনি খুব চেষ্টা করেন আমাকে এড়িয়ে যাওয়ার। সব সময় সতর্ক থাকেন, যাতে আমার প্রতি আপনার সামান্যতম মায়ার সৃষ্টি না হয়। এজন্য নিজের চারপাশে উঁচু, শক্ত দেয়াল তুলে রেখেছেন, যাতে আমি আপনাকে ছুঁতে না পারি। কেন এত সতর্ক, কিসের এত ভয় আমি জানি না। কিন্তু আমি এটা জানি, কখনো কখনো আপনার চারপাশের শক্ত দেয়ালটা দুর্বল হয়ে পড়ে। তখন আমার প্রতি আপনার অনুভূতি জন্মায়। সেই অনুভূতি দয়া নাকি মায়া আমি জানি না। তবে ভালোবাসা নয় সেটা নিশ্চিত।
কিন্তু নিজের সামান্য দয়া মায়াও আপনি আমাতে ব্যয় করতে নারাজ। তাই ভুলেও কখনো অনুভূতি ব্যয় করে ফেললে আপনার আফসোস হয়, নিজে প্রতি রাগ ক্ষোভ জন্মায়। এই মিটান। আমাকে বাজে কথা বলেন, গালাগালি করেন। এবার পরক পাখা থেকে দৃষ্টি সরিয়ে আদ্রিকার দিকে তাকালো। সেখানে পরক স্পষ্ট দেখতে পেল নিজস্ব চিন্তাভাবনা নিয়ে আদ্রিকার আত্মবিশ্বাস। আদ্রিকা জানে তার কথাগুলো কতটা সত্যি। পরখের স্বীকারোক্তির তার প্রয়োজন নেই। তবু অকারণ প্রশ্ন করছে। পরখ উত্তর দিল না। ওভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিকার মুখে সামান্য বিজয়ীর হাসি দেখা দিল। তাচ্ছিল্য স্বরূপ বলল, নিজের দেয়াল রক্ষা করতে না পারার ব্যর্থতা আমার উপর জাহির করে কি লাভ? উল্টো নিজের ক্ষতি করছেন। কারণ এভাবেও আমাদের মধ্যে একটি সম্পর্কের তৈরি হয়ে যাচ্ছে। নিজের নিষ্ফল আক্রোশ জাহির করার মাধ্যমে আপনি আমার আরও কাছাকাছি চলে আসছেন। সেটা কি আপনি জানেন? খুব ধীরে বাম হাতটি বাড়িয়ে পরখের সিল্কি চুলে আঙ্গুল চালাতে চালাতে শান্ত, সতেজ, মধুর কণ্ঠে আদ্রিকা বলল, আপনি ইচ্ছে করে আমাকে এভাবে অপমান করেন। আমি বুঝি। কিন্তু আপনি বুঝতে পারেন না, আপনার এই কথাগুলো আমাকে কতটা কষ্ট দেয়। আদ্রিকার কণ্ঠস্বর স্বাভাবিক রইলেও চোখের মধ্যে জল চিকচিক করছে। ঝরে পড়ার ঝুঁকি নেই যদিও। জলের উপস্থিতি নিশ্চিত হয়ে নিজের মাথা থেকে আদ্রিকার হাতটি সরিয়ে দিয়ে পরখ বলল, তবে এসো না আমার কাছে। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিকা জবাব দিল, আমার জীবনের এক আকাশসম আফসোস হচ্ছে, আমি চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারি না। আপনি আমার অভ্যাসে মিশে গেছেন। দীর্ঘ সময় পেরিয়েও পরখকে দেখা গেল সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে। ঘুমের এক অধ্যায় সে ছয় করে আদ্রিকা পাশ ফিরে পরখকে জেগে থাকতে থেকে দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাতের অর্ধেক পেরিয়েছে। ঘড়ির কাঁটা দুইয়ের ঘরে। সব ভুলে আদ্রিকার মস্তিষ্কে নতুন চিন্তার উদয় হলো। সকালে পরখকে ভার্সিটি যেতে হবে, এরপর আবার রেস্টুরেন্টে। অথচ মানুষটা এখনো ঘুমাচ্ছে না। অযথা জেদ দেখিয়ে নিজের ক্ষতি করছে। এগুলো কোনো প্রাপ্তবয়স্ক মানুষের কাজ হতে পারে? পরখের দিকে চেয়ে আদ্রিকা চিন্তিত স্বরে প্রশ্ন করল, আপনি ঘুমাবেন না? না। এখানে আমি আছি বলে ঘুম আসছে না। হুম। ঠিক আছে। আমি চলে যাচ্ছি। আপনি প্লিজ ঘুমিয়ে পড়ুন। বিছানা ছেড়ে উঠতে গিয়ে গা থেকে চাদর ধীরে ধীরে সরে যেতে লাগল। বুক পর্যন্ত নেমে আসা মাত্র আদ্রিকার খেয়াল হলো, তার গায়ে পোশাক নেই। আশেপাশে কোথাও তাদের দেখাও যাচ্ছে না। এখন নিজের কক্ষে কিভাবে যাবে? আদ্রিকা যখন চর্তুদিকে চোখ ঘুরিয়ে পোশাক খুঁজছিল, পরখ তার শার্টটি এগিয়ে দিল। আদ্রিকা এক পলক থমকে চেয়ে দেখে হাত বাড়িয়ে শার্টটি নিয়ে গায়ে জোড়াল। উঠে বসে শার্টের বোতাম লাগাতে গেলে পরখ নিজেই উঠে বসে শার্টের বোতামগুলো লাগিয়ে দিল। থমকানো আদ্রিকার নিশ্চলা চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে গাল বেয়ে নিচে নামতে থাকল। শার্টের বোতাম লাগানো শেষ করে পরখ তাকালো আদ্রিকার মুখের দিকে। আদ্রিকাকে তার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতে দেখে পরখ আলতো করে ওর গালের উপর জমে থাকা অশ্রুকণা মুছে দিল। খাবার টেবিলে বসে চুপচাপ নাস্তা খাচ্ছে পরখ। পাশের চেয়ারে বসে আছে আদ্রিকা। একটি প্লেটে আলু নিয়ে সেগুলো ছুলছে। ওর গায়ে গাঢ় খয়েরি রঙের একটি শাড়ি। চিকন সবুজ পাড়। ভেজা খোলা চুল থেকে টুপটাপ পানি ঝরে পড়ে গায়ের সবুজ ব্লাউজটি ভিজে গেছে। তবুও নির্বিকার ভঙ্গিতে ছুরি দিয়ে আলু ছুলে চলেছে। অনেকক্ষণ উসখুস করার পর পরখ জিজ্ঞেস করেই ফেলল, তুমি কলেজে যাবে না? নিজের কাজে ব্যস্ত থাকা অবস্থায় আদ্রিকা জবাব দিল, না। কেন? ঘুম পাচ্ছে। গতরাতে ঘুম হয়নি। এখন দুপুরের রান্না শেষ করে ঘুমাবো। তাই কলেজে যাব না। হাতের আলু ছুরি প্লেটের উপর রেখে পরখের দিকে বিরক্তিময় দৃষ্টি ছুড়ে দিয়ে আদ্রিকা আবারও বলল, কেন ঘুম হয়নি সেটাও বলল। পরখ থমথমে খেয়ে গেল। কোনোরকম দুপাশে মাথা নেড়ে দ্রুত চেয়ার থেকে উঠতে গিয়ে আলুর দমের পুরো বাটি তার গায়ের উপর পড়ে গেল। সাদা শার্ট পুরো তেলে মাখামাখি হয়ে বিশ্রী অবস্থা। পরখ হকচকিয়ে গেলেও আদ্রিকা নির্বিকার ভঙ্গিমায় তখনও চেয়ারে বসে। শীত। পুরো শার্ট নষ্ট হয়ে গেল। পরখের আফসোসের বিপরীতে স্বাভাবিকভাবে আদ্রিকা জানালো, শার্ট পাল্টে ওয়াশরুমে রেখে দিন। আমি ধুয়ে দিব। তরকারির ঝোলের দাগ উঠবে না। সাবান দিলে উল্টো হলুদ রং হয়ে যাবে। বাদ দাও। রেখে যান। আমি দাগ তুলে ফেলব। ভার্সিটির ক্লাস তাড়াতাড়ি শেষ করে পরখ আজকে বাড়ি ফিরল।
বাড়িতে লাঞ্চ করে আদ্রিকাকে বলল, দুপুরের খাবারের জন্য তিনতলায় সেট আপ করা হচ্ছে। দোতলায় ফাস্ট ফুড থাকবে, তিনতলায় মেইন কোর্স। এতে তোমার কাজ করতে সুবিধা হবে। আদ্রিকা শুধু মাথা দুলিয়ে সায় জানালো। এতটুকু উত্তরে সন্তুষ্ট হলো না পরখ। জিজ্ঞাসা করল, তোমার কোনো চাহিদা থাকলে বলতে পারো। কি ব্যাপারে? তিনতলার সাজসজ্জায় মেইন কোর্সের পুরো দায়িত্ব রুমি তোমাকে দিতে চাইছে। দুটো ফ্লোর ও একা সামলাতে পারবে না। রুমি ভাইয়া বলেছে নাকি আপনি বলছেন? রুমি বলেছে। এসবের মধ্যে আমাকে টানছো কেন? আমি কিছু জানি না। আপনি নেই কেন? 50% পার্টনারশিপ আপনার, অথচ আপনি কিছু জানেন না। ওখানে করেন কি আপনি? সবকিছু রুমি ভাইয়াকে একা সামলাতে হবে কেন? দুটো ফ্লোর দুজন সামলাতে পারছেন না। রুমির সাথে আমার এ ব্যাপারে আগেই কথা হয়েছে। রেস্টুরেন্টের অভ্যন্তরীণ কাজে আমি নিয়মিত সময় দিতে পারবো না। তাই মেইন কোর্স চালু করতে হলে তোমাকে পুরো ফ্লোরের দায়িত্ব নিতে হবে। রান্না থেকে শুরু করে কর্মকর্তা এবং ক্রেতারও। কিভাবে সম্ভব? কখনো করেছি আমি? কোনো অভিজ্ঞতা নেই আমার। আমি পারবো না। রুমি তোমাকে সাহায্য করবে। কাজ শিখে নিতে বেশি সময় লাগবে না। আপাতত রেস্টুরেন্টে যেকজন কর্মকর্তা আছে তাদের দিয়ে কাজ চালাও। কয়েকদিন পরে নতুন বিজ্ঞপ্তি দিয়ে নতুন লোক নিবে। কে নিবে? আমি। হ্যাঁ। ওদের সাথে তুমি কাজ করবে, তাই নিয়োগের কাজ তোমাকেই করতে হবে। ভয় নেই, রুমি থাকবে তোমার সাথে। আদ্রিকার জানতে ইচ্ছে হলো, রুমি থাকতে পারলে পরখ কেন থাকতে পারবে না? যে কাজ রুমি শিখিয়ে দিতে পারবে সেটা পরখ কেন পারবে না? কিন্তু গতরাতের ঘটনার পর নতুন করে আর কোনো তর্কে যেতে ইচ্ছে করল না। রেস্তোরাঁয় যাবার আগে পরখ জানতে চাইল, শার্টের কিছু হলো? ওটা ঠিক না হলে নতুন একটা হোয়াইট শার্ট বানাতে হবে। দরকার নেই। দাগ উঠে গেছে। পরখ বিশ্বাস করতে চাইল না। ছাদ থেকে আধা ভেজা শার্টটি এনে পরখের সামনে মেলে ধরে আদ্রিকা বলল, দেখুন, কোথাও কোনো দাগ আছে? কোন হলুদ ভাব আছে? চোখের সামনে সাদা শার্টটিকে চকচক করতে দেখে পরখ অবিশ্বাসের সুরে জানতে চাইল, কিভাবে তুললে? হারপিক দিয়ে। ওয়ার। হ্যাঁ। তরকারির দাগের উপর খানিকটা হারপিক ঢেলে ঘষা দিতেই সব দাগ গায়েব হয়ে গেল। ছি! তুমি আমার শার্টে টয়লেটের হারপিক দিয়েছ। এমন নাক মুখ কুঁচকানোর কি আছে? এমন ভাব করছেন যেন হারপিকে টয়লেটের ময়লা লেগে আছে। ইনটেক্ট হারপিক ছিল। জীবাণুনাশক দেওয়ায় দাগ উঠানোর পাশাপাশি অন্য জীবাণু মরে গিয়েছে। সে যাই হোক, এই হারপিক দেওয়া শার্ট আমি পরব না। আমার দরকার নাই। পরখ পরবে না বললেই আদ্রিকা মানবে কেন? শার্ট শুকিয়ে যাওয়া মাত্র সেটিকে আয়রন করে সুন্দর করে ভাঁজ করল। পরখের আলমারিতে আরও কয়েকটি সাদা শার্ট আছে। নিত্যদিন ভার্সিটিতে যাওয়ার জন্য চারখানি সাদা শার্ট বানিয়ে রেখেছে। চারটে একই রকম সাদা শার্ট একখানে রাখলে সেখান থেকে হারপিক দিয়ে ধোয়া শার্ট বের করার সাধ্য পরখের নাই। তাই পরখকে বিরক্ত করতে ভাঁজ করা শার্টটি বাকি তিনটের সাথে মিলিয়ে যত্ন করে তুলে রাখল আলমারির ভেতর। এবার শার্ট খুঁজে বের করে দেখান মহাশয়। শার্ট রেখে আলমারি বন্ধ করতে গিয়ে আদ্রিকার নজরে এলো একটি বিশেষ বস্তু। শার্টের পাশের র্যাকে রাখা আছে একটি ডায়েরি। গাঢ় নীল রঙের ডায়েরিটিকে আগে কখনো দেখেনি আদ্রিকা। আলমারির ভেতর এমন সযত্নে রাখতে দেখে ডায়েরির প্রতি বিশেষ আগ্রহ জন্মালো। ডায়েরিকে বের করে নিয়ে আলমারি বন্ধ করে দিয়ে এসে বসল পরখের বিছানার উপর। ডায়েরি খুলে প্রথম কয়েকটি সাদা পাতা দেখা গেল। কিছু পাতা পেরিয়ে একটি দাগটানা সাদা পাতার উপর লাল, নীল, বেগুনি, গোলাপি, কমলা সহ বিভিন্ন রঙে একটি শব্দকে বারংবার লেখা হয়েছে। যা দেখে আদ্রিকা থমকাল। পুরো পাতা জুড়ে গোটা গোটা অক্ষরে শুধু একটি শব্দ লেখা, শুদ্ধতা, শুদ্ধতা, শুদ্ধতা। অজানা ভয়, আশঙ্কায় আদ্রিকার বুকের ভেতর আলোড়ন সৃষ্টি হলো। বুকের টিপটিপ শব্দ, শুকিয়ে যাওয়া কণ্ঠস্বর, কাঁপতে থাকা হাত নিয়ে কিছু সময় আদ্রিকা নিশ্চুপ বসে রইল। ডায়েরির পাতা উল্টাতে ভয় হচ্ছে। না জানি কোন রহস্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে আদ্রিকার। আদ্রিকা পারবে তো সেই ঝড় সামলাতে? সে কি মানসিকভাবে প্রস্তুত? উত্তর মিলল না। কাপা হাত বাড়িয়ে ডায়েরির পাতায় লেখা শব্দগুলোকে ছুঁয়ে পরখের অনুভূতি বুঝতে চেষ্টা করল। প্রতিটি শব্দ খুব যত্ন সহকারে লেখা হয়েছে, দেখেই বোঝা যায়। আদ্রিকা লম্বা শ্বাস নিয়ে বুকের ভেতর অক্সিজেন ভরে নিল।
দ্রুত পাতা উল্টাতেই দেখা মিলল সাদা পাতার। পাতা উল্টাতে থাকলো আদ্রিকা। পরপর কয়েকটি পাতা উল্টানোর পর একটি পাতায় কিছু শব্দের দেখা গেল। গোটা গোটা অক্ষরে লেখা পংক্তিমালা। প্রিয় শুদ্ধতা, তুমি নীলাম্বরের শুভ্র মেঘমালার মতো স্নিগ্ধ। মেঘের মতো ছুটে চলো, রেখে যাও একরাশ মুগ্ধতা। শুদ্ধতা, ফুল ভালোবাসো, বাসবে নিশ্চয়ই। তোমার সাথে যতবার দেখা হয়েছে, সেই তো ফুলের আশেপাশেই তোমাকে পেয়েছি। ডায়েরির শেষাংশে লেখা শব্দমালা পড়ে আদ্রিকার চোখ হতে টপটপ করে অশ্রু গড়াতে লাগলো। পরখের ডায়েরিতে পানি পড়ে আবার পাতা ভিজে না যায়, তাই মুখ তুলে আশেপাশে তাকিয়ে চোখের জল মুছে নিয়ে আবারও ডায়েরির পাতা উল্টানো শুরু করলো। একটি করে পাতা খতিয়ে দেখার ধৈর্য আদ্রিকার নেই, সে এলোমেলোভাবে ডায়েরির পাতা উল্টাচ্ছে। শুদ্ধতা, পদ্মফুল চেনো নিশ্চয়ই। দেবী দুর্গার পুজোয় অনেক পদ্মফুলের প্রয়োজন হয়, জানো? আচ্ছা, পদ্মফুলের গোলাপি আভায় তুমি কি নিজেকে খুঁজে পাও? আমি কিন্তু পাই। সেদিন গোলাপি ওড়নায় মাথা ঢেকে দাঁড়িয়েছিলে। গোধূলি বেলায় বিদায়ী সূর্যটা নিজের সবটুকু উত্তাপ তোমার মাঝে বিলীন করে দিয়ে ফিরে যাচ্ছিল, তোমার সেই আগুন উত্তাপে সেদিন এক প্রেমিক পুরুষ জলে পুড়ে খাক হয়ে গেছে, অথচ তুমি রূপতী, ফুল নিয়ে খেলায় ব্যস্ত। আমার মতন পথের ধারের প্রেমিক পুরুষের দিকে তাকানোর সময় কোথায়? কিন্তু এই প্রেমিক পুরুষটা তার হৃদয়ের সবটুকু ভালোবাসা একাগ্র করে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সৌন্দর্যের উপমা খুঁজছিল। তখন অবশ্য খুঁজে পাইনি। অপলক চেয়ে দু চোখের কোটরে অপার্থিব সেই সৌন্দর্য বন্দি করে আমি ফিরে এলাম আপন নীড়ে। যেখানে তুমি নেই। তুমিহীনা আমার চারপাশ খা খা করে, তৃষ্ণার্ত মরুভূমিতে আমি আরেক তৃষ্ণার্ত পথিক। নির্ঘুম রাত জেগে তোমার সৌন্দর্যের উপমা খুঁজি। রাত পেরিয়ে ভোর এলো। পূর্ব আকাশে সূর্যটা যখন নিষ্পাপ পবিত্র শিশুর মতো মায়াবী রূপে ধরণীর বুকে প্রথম শ্বাস নিল, তখন আমি চেয়ে দেখলাম আরেক অপরূপ দৃশ্য। খুঁজে পেলাম নশ্বর পৃথিবীর অপার্থিব সৌন্দর্যের উপমা। আমার বাড়ির সামনের কাঁচা রাস্তায় গতরাতের সামান্য বর্ষণের ছাপ রয়ে গেছে। জল জমে কাদামাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে গেছে, তারই বুকে শক্ত কদম ফেলে হেঁটে যাচ্ছে দুরন্ত এক বালক, তার উন্মুক্ত বক্ষে তখনও জলের ধারা। কোমরের নিচে কোনোরকম ঝুলে থাকা হাফ প্যান্টটি বোধহয় নীল রঙে ছিল। পানিতে ভিজে জবজবে সেই প্যান্টটি তখন কালচে দেখাচ্ছে। কাদায় পায়ের থাবা পড়তেই ময়লা পানি ছিটকে পড়ছে ছেলেটির পায়ে, পায়ের পাতা থেকে পিঠ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে কাদা জলের ফোঁটা। সেদিকে খেয়াল নেই দুষ্টু ছেলেটির। তার মুখে রাজ্য জয়ের হাসি, সারা দেহে উচ্ছ্বাস। তার এক হাতে উঁচু করে ধরে রাখা কয়েকটি পদ্মফুল, যেন তরবারি উঁচু করে যুদ্ধ জয়ের ঘোষণা দিচ্ছে। আমি মুগ্ধ চোখে তাকিয়ে দেখলাম একজন ক্ষুদে যোদ্ধার যুদ্ধ জয়ের উচ্ছ্বাস, আনন্দ। তার স্বচ্ছ হাসি দেখে আমার মুখেও হাসি ফুটল। নিঃসকালো দীর্ঘ রাত পেরিয়ে আমি খুঁজে পেলাম আমার কাঙ্ক্ষিত উত্তর। বালকটির সেই তরবারিসম পদ্মফুলের মাঝে আমি খুঁজে পেয়েছি তোমায়। একগুচ্ছ পদ্মের হাসির আড়ালে আমি স্পষ্ট দেখেছি নির্মল পবিত্র হাসির তোমাকে। বালকটির হাতে ধরে রাখা পদ্মফুলগুলো বোধহয় আশেপাশের কোনো ডোবা থেকে তোলা। বালকটির দেহের মতোই পদ্মফুলের গোলাপি অঙ্গে তখনও জড়িয়ে আছে জলের ধারা। ভোরের মিষ্টি আলোয় মুক্তোর মতো চিকচিক করছিল সূক্ষ্ম জলের ফোঁটা। বাকিটুকু পড়ার ইচ্ছে অবশিষ্ট রইল না। বিছানার উপর ডায়েরিটি ছুঁড়ে ফেলে আদ্রিকা উঠে দাঁড়ালো। পরখের মতো অনুভূতিহীন জড় বস্তুও প্রেমে পড়তে পারে, সে ভাবনা কখনো আদ্রিকার মনে উদিত হয়নি। অথচ তেমনটি হয়েছে। পুড়েছে আদ্রিকার কপাল। আদ্রিকা এলোমেলো পা ফেলে পরখের টেবিলের সামনে উপস্থিত হলো। কে এই শুদ্ধতা? জানতে হবে আদ্রিকাকে। টেবিলের উপরে থাকা পরখের বইপত্র ঘাঁটতে শুরু করল। ভাগ্য সুপ্রসন্ন থাকলে কোথাও না কোথাও শুদ্ধতার একটি ছবি সে অবশ্যই পেয়ে যাবে। পরখ বসে আছে বিনব্যাগের উপর। কোলের উপর রাখা ল্যাপটপে পরদিনের পরীক্ষার প্রশ্ন তৈরি করছে। আজকে বাড়ি ফিরে আদ্রিকার থমথমে মুখ দেখে পরখ সামান্য বিভ্রান্ত হয়েছে। কিন্তু কিছু বলেনি। এমনিতেই গতরাতের ঘটনার পর সে নিজেও সামান্য বিব্রত। নারীর সৌন্দর্যের বিমোহিত হয়ে তার দ্বারা এমন অবিবেচনাপ্রসূত কর্ম সম্পন্ন হতে পারে, তা পরখের এখনো বিশ্বাস হচ্ছে না। রাতের কথা মনে পড়লেই নিজেকে খুব নিকৃষ্ট জীব মনে হচ্ছে, তাই অতীতকে যতটা সম্ভব এড়িয়ে থাকার চেষ্টায় ব্যস্ত সময় কাটাচ্ছে। এর মধ্যে আদ্রিকা নিজে থেকে দূরত্ব বজায় রাখাটা পরখের পক্ষে সুবিধাজনক হয়েছে।
খুব সাবধানে শব্দহীন দরজা খুলে কক্ষে প্রবেশ করল আদ্রিকা। সন্তর্পণে এসে বসল পায়ের কাছে মেঝেতে। পরখের দিকে মুখ উঁচু করে চেয়ে গাল রাখল ওর হাঁটুতে, আলতো ত্বকের ছোঁয়ায় পরখ চোখ তুলে চাইল। এক মুহূর্তের জন্য হকচকিয়ে গেল সে। চোখের ভাষায় খেলা করল প্রশ্ন। কিন্তু নিস্তব্ধতার দেয়াল কেউ টপকাল না। দীর্ঘক্ষণ চেয়ে থেকে কোনো উত্তর না পেয়ে পরখ ফের মনোযোগ দিল কিবোর্ডের বাটনে। নিজের প্রতি পরখের এত স্বল্প আগ্রহ দেখে আদ্রিকা ম্লান হাসল। মাত্র 2 মিনিট সময় পরখ তার জন্য ব্যয় করেছে। এরপর ফিরে গেছে নিজের কাজে। আদ্রিকা হঠাৎ তার পায়ের কাছে চুপচাপ বসে রইল কেন, তা জানার কোনো প্রয়োজন সে বোধ করেনি। আদ্রিকা জানত এমনটাই হবে। তাই খুব বেশি দুঃখ পেল না। যতটুকু পেল তা পূর্বের তুলনায় খুব সামান্য মাত্র। পরখের হাঁটুতে গাল ঠেকিয়ে আদ্রিকা চোখ বুজে মৃদুস্বরে বলে উঠল, একবার কি হয়েছে জানেন? আমি কলেজ থেকে বের হয়েছি বাড়ি ফিরব বলে। ভর দুপুরে রিকশা পাচ্ছিলাম না। আমি সচরাচর আমার বোনের সাথে চলাফেরা করি। একা চলার অভ্যাস আমার ছিল না, এখনো অবশ্য একাকিত্বে অভ্যস্ত হতে পারিনি। সেদিন আপুর খুব জ্বর ছিল। একা কলেজে যাওয়ার ইচ্ছে আমার একদম ছিল না। একা থাকা আমার একদম পছন্দ নয়। সঙ্গের অভ্যাসে অভ্যস্ত আমাকে বকাঝকা করে মা জোর করে একলাই কলেজে পাঠিয়ে দিল। একবারও ভাবল না, যাকে আমি কখনো সাঁতার শিখাইনি, তাকে আজকে হঠাৎ করে মাঝদরিয়ায় ছেড়ে দিচ্ছি। মেয়েটা টিকে থাকবে কিভাবে? ভরদুপুরে মাঝরাস্তায় একলা দাঁড়িয়ে আছি। একজন অটোচালক আমাকে ভরসা দিল, বাড়ি পৌঁছে দিবে। আমিও না সরল মনে ভরসা করে তার অটোতে চেপে বসলাম। অটো চলতে শুরু করলো আমাদের বাড়ির উল্টো দিকে। আমার মনে সন্দেহ জাগেনি, আমি খুব সরল মনের সহজ ভাবনার মানুষ ছিলাম। কেউ অন্যায় করতে পারে এটা আমার জানা ছিল না। তবুও খানিকটা আগ্রহ থেকে প্রশ্ন করলাম, উল্টো দিকের রাস্তায় কেন যাচ্ছি? অটোচালক বলল, ওদিকে তার একটু কাজ আছে। কাজ শেষ করে আমাকে বাড়ি পৌঁছে দিবে। আমি তাকে আরেকবার ভরসা করলাম। সেদিন সেই লোকটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল আমি জানি না। আমার সাথে কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত সে কথা ভাবতে গেলে এখন গা শিউরে উঠে। ভাগ্যিস পথিমধ্যে রওশন চাচার সাথে দেখা হয়েছিল। চাচা আমার বাবার নার্সারির গাছপালা ডেলিভারির কাজ করে। ট্রাক নিয়ে বাড়ির পথে যাচ্ছিল। অটোতে আমাকে দেখতে পেয়ে সোজা এসে অটোর সামনে ট্রাক থামালো। সে এক সিনেম্যাটিক দৃশ্য। আমার কাছে জানতে চাইল, আমি এদিকে কোথায় যাচ্ছি। আমি তখনও নিশ্চিন্ত মনে অটোতে বসে আছি। চাচাকে সবটা বললাম। আমার কথা শুনে আমাকে অটো থেকে নামিয়ে নিয়ে গিয়ে ট্রাকে বসিয়ে চাচা সেদিন বলেছিল, সরল মনে এভাবে সবাইকে বিশ্বাস করলে একদিন এমনভাবে ঠকে যাব যে পস্তানোর সুযোগ থাকবে না। চাচার কথা সেদিন আমি বুঝিনি পরখ। যে আমার সাথে একটু হেসে কথা বলেছে, আমার প্রতি সামান্য আগ্রহ দেখিয়েছে তাকেই আমি আপন ভেবে নিয়েছি। কেউ বলল বন্ধু হতে চায়, আমি তাকে প্রিয় বন্ধুর মর্যাদা দিলাম। কেউ এসে বলল, সারা জীবন আগলে রাখবে, আমি তার হাতে নিজেকে তুলে দিলাম। বারবার ঠকেছি, সরল মনে আবারও বিশ্বাস করেছি। যখনই কারো ছায়াতলে আশ্রয় পেয়েছি, আমি আমার সুরক্ষাচক্র ছেড়ে বেরিয়ে এসে হয়েছি সতর্কহীন। সেই সুযোগে ওরা আমাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সহজেই মানুষকে বিশ্বাস করার শাস্তি আমি আজও পাচ্ছি। ওরা কেউ আমার বিশ্বাসের মান রাখেনি, পরখ। সবাই ভেঙে গুড়িয়ে দিয়েছে। সবাই আমার সাথে এমন করে কেন, পরখ। আমি কেন, পরখ। বারবার আমি কেন ঠকে যাই। কিছু মানুষ আছে যাদের মনটা কাদা মাটির মতো। এরা সহজে অভিমান করে, আবার সহজে ভুলে যায়। আদ্রিকা তেমনই একটি মেয়ে। দীর্ঘ সময় কোনো ক্লেশ মনে পুষে রাখা তার দ্বারা সম্ভব নয়। পরখ ওকে এর আগে বহুবার ভাঙতে দেখেছে, কাঁদতে দেখেছে, কিন্তু এতটা নিস্তেজ হতে দেখেনি। আদ্রিকার সর্বহারা কান্নার বহর পরখকে সামান্য চিন্তায় ফেলে দিল। পরখ স্পষ্ট দেখতে পাচ্ছে তার পায়ের কাছে বসে আছে একজন নিঃস্ব, শূন্য, সর্বহারা, দিশেহারা নারী। এই আদ্রিকাকে দেখে পরখের এবার খানিকটা ভয় হলো। কারণ আদ্রিকাকে এখন জীবন যুদ্ধে ক্লান্ত যোদ্ধার মতো দেখাচ্ছে। যার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে, বেঁচে থাকার জন্য যে মানসিক শক্তি দরকার তা আদ্রিকার মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না। উদিত নতুন সমস্যায় বিরক্তবোধের থেকেও দুশ্চিন্তার পরিমাণ বেশি।
এই মুহূর্তে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত বুঝতে পারছে না পরখ আদ্রিকাকে হাঁটু থেকে সরিয়ে নিজে উঠে দাঁড়ালো। ল্যাপটপটি বিনব্যাগের উপর রেখে আদ্রিকার দিকে তাকালো। মেঝেতে বসে একনাগাড়ে কেঁদে যাচ্ছে সে। পরখ নিজেও মেঝেতে হাঁটু গেড়ে বসে জানতে চাইল, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? আঁচলের নিচ থেকে ডায়েরিটি বের করে পরখের সামনে ধরে আদ্রিকা জানতে চাইল। শুদ্ধতা ক্যায় পরখ। মুহূর্তে চেহারার রং উড়ে গেল পরখের। যেটুকু সহমর্মিতা ছিল তা উড়ে গিয়ে শক্ত হয়ে এলো চোয়াল। ছো মেরে আদ্রিকার হাত থেকে ডায়েরিটি কেড়ে নিয়ে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আদ্রিকাকে বলল, হাউ ডেয়ার ইউ! আমার জিনিসে হাত দিতে বারণ করেছি না তোমাকে? কোন সাহসে আমার ডায়েরি ধরেছ? হতবাক আদ্রিকা কান্না ভুলে পরখের দিকে চেয়ে রইল। পরখ ছট করে উঠে দাঁড়িয়ে ডায়েরিটিকে যক্ষের ধনের মতো বুকে আগলে রেখে চলে গেল আলমারির সামনে। নির্দিষ্ট ড্রয়ারে ডায়েরিকে রেখে লক করে দিতে ভুলল না। আদ্রিকা অপলক চেয়ে দেখল কিভাবে ওকে হেলায় ফেলে পরখ ঘর থেকে বেরিয়ে গেল। মেঝেতে বসে থেকে আদ্রিকার কোমর ব্যথা ধরে গেছে। আদ্রিকার অসহায়ত্ব দেখার মতো কেউ নেই। তাই নিজেই নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। বেসিনের আয়নায় নিজের চেহারা দেখে ম্লান হাসি দেখা দিল ঠোঁটে। চোখ জোড়া ফুলে গেছে। সাদা অংশে লালের ছটা। আজলা ভরে পানি নিয়ে যত্ন করে মুখ ধুয়ে নিল। শাড়ির আঁচলে চোখ মুখ মুছে কক্ষের দিকে পা বাড়িয়েও থমকে গেল। বেহা মনটাকে মানানো যাচ্ছে না। গুটি গুটি পায়ে বসার ঘর পেরিয়ে পা রাখল ছাদে। অন্ধকারে স্তব্ধ ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে যৎসামান্য। গভীর রাত, প্রকৃতি খানিকটা শীতল। ঠান্ডা বাতাসে গায়ে কাটা দিয়ে উঠল। শাড়ির আঁচল চাদরের মতো মুড়ে আদ্রিকা পরখের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। কানে এলো পরখের কণ্ঠের গুনগুন স্বর। দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায়। কোনো এক আকাশ তাই তোকে পেতে চায়। তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন। মন খারাপের রাতে তোকে প্রয়োজন। তাই এত আয়োজন, খুব তোকে প্রয়োজন। আদ্রিকা হাত বাড়িয়েছিল পরখের দিকে, গানের সুরে কণ্ঠের বেদনা অনুভব করতে পেরে হাতটি গুটিয়ে নিল। এখানে তার বিশেষ প্রয়োজন নেই, তাই ধীর পায়ে ফিরে গেল নিজের কক্ষে। রসনাবিলাসী রেস্তোরাঁর দোতলার সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আদ্রিকার পা থমকাল। তিনতলা থেকে নেমে আসছে পরখ। চোখে চোখ পড়া মাত্র আদ্রিকা চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। পরখ দ্রুত পায়ে এক পাশ দিয়ে চলে গেল নিচে। সপ্তাহখানেক চলল দুজনের মধ্যকার কথাবার্তা বন্ধ। আদ্রিকার কষ্ট কমে গেলেও অভিমান এখনো তাজা। অন্যদিকে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের কারণে পরখ রেগে আছে। দুজনের কেউ হার মানতে নারাজ। আদ্রিকাকে দেখে রুমি বিস্তৃত হেসে বলল, সাজগোছো কেমন লাগছে? আদ্রিকা চারদিকে মুগ্ধ চোখে তাকিয়ে দেখল। কাঠের তৈরি গোলটেবিল এবং চেয়ারে হলরুম সাজানো হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী সরঞ্জামের চিত্র আঁকা দেয়াল জুড়ে। নানান রঙের হারিকেন ঝুলছে চার দেয়ালে। তাদের মিটিমিটি আলো দেখে মনে হচ্ছে সদ্য কিশোরী হাসছে। কাঠের টেবিলের উপর নীল রঙের কভার দেওয়া। তার উপরে রাখা হয়েছে কাঁসার তৈরি আসবাবপত্র। আদ্রিকা এগিয়ে এসে একটি কাঁসার গ্লাস হাতে নিয়ে মুগ্ধ চোখে চেয়ে বলল, অসাধারণ! এগুলো এত সুন্দর! মনে হচ্ছে এক সেট তুলে নিয়ে চলে যাই। একটি চেয়ার টেনে নিয়ে বসল রুমি। আদ্রিকাকেও বসতে বলল। তাহলে দ্রুত সিসি ক্যামেরা লাগাতে হবে, কাস্টমার যদি মুগ্ধ হয়ে ব্যাগে ভরে নেয় তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। বাসনকোসন কে চুরি করবে? অনেকেই করে এবং করবে। সবাই তোমার মতো ভালো নাকি? বিপরীতে আদ্রিকা লাজুক হাসল। থালার সেটটিতে আদুরে হাত বুলিয়ে বলল, আপনাকে বলার সময় আমি ভাবিনি, বাস্তবে এগুলো এত সুন্দর দেখাবে। খুব সুন্দর এবং সিম্পল ডিজাইন চুজ করেছেন। কারিগরের হাতে জাদু আছে। আসবাবপত্র সম্পর্কে আমার একদম আইডিয়া নেই, পরখ আর অনু মিলে ডিজাইন চুজ করেছে। কারিগরের সাথে যাবতীয় সলা পরামর্শ ওরাই সামলেছে। ওহ, খরচ কেমন হলো? একটু বেশি হয়েছে। তবে মানানসই। এর থেকে কাচের কিনলেই ভালো হতো, শুধু শুধু কাঁসার বায়না করে আপনার খরচ বাড়িয়ে দিলাম। আফসোস করবে না তো? এই স্বভাব আমার একদম পছন্দ নয়। যা হয়েছে তা নিয়ে আফসোস না করে, যা হতে চলেছে সেদিকে মনোযোগ দেও। এগুলো কাজে লাগিয়ে কিভাবে বিজনেস গ্রো করা যায় সেটা নিয়ে ভাবো। সিঁড়ির পাশের রুমটা তোমার অফিস। এই ফ্লোরের পুরো দায়িত্ব কাল থেকে তোমার। আমি তোমার ফ্লোরে আর আসবো না। পুরোটা তোমাকে সামলাতে হবে কিন্তু। সেই কি? আমি একা কিভাবে সামলাব? একাই সামলাতে হবে।
এতদিন আমার সাথে ঘুরে কি শিখলে, সেটা প্রমাণ করার সময় এসে গেছে। অ্যাটলিস্ট অনুকে আমার ফ্লোরে দেন। আচ্ছা ঠিক আছে। অনু তোমার সাথে থাকুক। বিকালের ইন্টারভিউ থেকে 5 জনকে সিলেক্ট করবে। সিভি তোমার অফিসে রাখা আছে, চেক করে নিও। তোমাকে হেল্প করার জন্য একজন শেফ আমি ঠিক করে রেখেছি। তাই আর শেফের প্রয়োজন হবে না। ইন্টারভিউ নেওয়ার সময় আপনি থাকবেন না। তোমার ফ্লোরের লোকবল নিয়োগে আমার কি কাজ? ইন্টারভিউ তুমি একা নিবে? অসম্ভব। আমি একা পারবো না। আপনিও সাথে থাকবেন। না, একাই পারতে হবে। প্লিজ প্লিজ ভাইয়া, আমি একা পারবো না। আপনি অন্তত আমার পাশে বসে থাকবেন, যা প্রশ্ন করার আমি করব। আপনাকে কিছু বলতে হবে না, কিছু করতেও হবে না। তবুও আমাকে একা ছাড়বেন না। আমার ভয় লাগতেছে। ভয়ের কি আছে? ইউ আর দা বস। তোমার অফিস, তোমার নিয়ম। এটা সব সময় মাথায় রাখবে। শুধুমাত্র নিজের বিবেক ছাড়া এখানে তোমাকে প্রশ্ন করার কেউ নেই। ফুল কনফিডেন্স নিয়ে মাথা উঁচু করে চলবে। বুঝেছো? জি। কিন্তু তবুও ইন্টারভিউ রুমে আপনিও থাকবেন আমার সাথে। আদ্রিকার অনুরোধে রুমি ওকে সঙ্গ দিল। 5 জনের জায়গায় 6 জনকে সিলেক্ট করলো আদ্রিকা। ইন্টারভিউ শেষ হতেই রাত গড়িয়ে গেছে। বাকি কাজগুলো গুছিয়ে আদ্রিকা বলল, 6 জনকে কনফার্ম করলাম, সমস্যা হবে না। রেস্টুরেন্ট জনপ্রিয় হয়ে গেলে 6 জনও কম পড়ে যাবে। কালকের জন্য তৈরি হয়ে নেও। বিগ ডে ফর ইউ। আদ্রিকা দুহাত কচলে ভীতু স্বরে বলল, নার্ভাস লাগছে ভাইয়া। কেন? এতক্ষণ অফিস রুমে শিরোদারা সোজা করে বসেছিলে। চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে প্রশ্ন করছিলে। সেই আদ্রিকা কোথায় গেল? ওটা কাজের জন্য করতে হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে আমি অনেক ভয় পেয়েছি। আমি যতই সাহসী, আত্মবিশ্বাসী হয়ে ঘুরে বেড়াই না কেন, ভেতরে ভেতরে আমি সেই বকা মেয়েটাই রয়ে গেছি। আসলে মানুষ চিরকাল একই রকম থাকে। পরিবর্তনের নামে সময় ও পরিস্থিতি ভেদে মুখোশ পরতে বাধ্য হয় শুধু। শক্ত খোলসের আড়ালে খোঁজ নিলে দেখা যাবে সেই ভীতু, আনাড়ি সত্তাটা মনের ভেতর কোনো এক অন্ধকার কুঠুরিতে ঘাপটি মেরে বসে আছে, পাছে কেউ দেখে ফেলে সেই ভয় সামনে আসছে না। নির্ভরযোগ্য মানুষ পেলে আমাদের সেই প্রকৃত সত্তা বেরিয়ে আসে। আমরা ভেঙে পড়ি, কান্না করি, ভয় পাই, শঙ্কিত হই। শত শত লজ্জাজনক কাজকর্ম করি। সেগুলো কি সবার সামনে প্রকাশ করা যায়? নিজের মানুষের সামনে পৃথিবীর প্রত্যেকটি মানুষ দুর্বল, ভঙ্গুর। তাই নয় কি? নিজের মানুষ। এটা অবশ্য ঠিক বলেছ। তবে জারতার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে যেও না। অকৃতজ্ঞ মানুষ তোমার গোপন কথা শুনবে, মাথায় হাত বুলিয়ে দিবে। কিন্তু দিন শেষে সেই তোমার দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমাকে পাল্টা আঘাত করতে দ্বিতীয়বার ভাববে না। তাই সাবধান, এখানে সবার সাথে মিশবে, কথাবার্তা বলবে, ভালোবাসবে। কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করবে না। এমনকি আমাকেও না। অনেক রাত হয়েছে, তুমি এখন বের হও। দাঁড়াও, পরখ বের হবে কিনা জিজ্ঞাসা করি, ওর সাথে যাওয়াটাই ভালো হবে। পরখকে জিজ্ঞাসা করতেই সে জানালো, তার ফিরতে দেরি হবে, আরও কিছু কাজ বাকি আছে। অগত্যা রুমি নিজেই আদ্রিকাকে একটি রিকশায় উঠিয়ে দিল। ফিরে গিয়ে অফিস রুমে ঢুকে একটি চেয়ারে ধপ করে বসে রুমি বলল, কি এমন জরুরি কাজ করতেছিস? সেই যে এসে রুমে ঢুকলি, একবার বেরো হইলি না। পরখের চোখ ল্যাপটপের স্ক্রিনে, কিবোর্ডে সচল আঙ্গুল। বলল, স্যালারি শিটের কাজ করছি। তোদের ইন্টারভিউ কেমন গেল? দারুণ একটা ইন্টারভিউ নিলাম, মামা। তোর বউ তো পুরো আগুন লাগিয়ে দিয়েছে। এবার দেখে আসতে পারতি। পরখ মুখ তুলে রুমির দিকে তাকিয়ে মৃদু হেসে আবার নিজের কাজে ফিরে গিয়ে বলল, আগুন না ছাই। ভয় পেয়েছে নিশ্চয়ই। একদম না। তুই অযথা ওকে ভীতু বলিস। আজকে আদ্রিকাকে দেখে মনে হয়েছে, তুই ওর নামে রিউমার্স ছড়াইছিস। ও কেমন ভীতু, লাজুক, অনিশ্চিত সেটা আমার থেকে বেশি কেউ জানে না। বকার সর্দার একটা। তবে ব্রেন অনেক শার্প। খুব দ্রুত শিখে নেয়। আমার সাথে 3 দিন কাজ করছে। আমার চলাফেরা, কথা বলার ভঙ্গিমা, বসার স্টাইল পর্যন্ত সবকিছু আয়ত্ত করে নিয়েছে। আদ্রিকাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। শুধু পড়াশোনাটাই তার আয়ত্তে আসে না, পড়তে বসলে ঘুম পায়, ক্ষুধা পায়, মাথা ব্যথা করে। সবাই তোর মতো বইপড়ুয়া না। আমাদের মতো ফাঁকিবাজ স্টুডেন্টও দুনিয়ায় আছে। এজন্যই আদ্রিকার সাথে আমার যাচ্ছে না। তোদের ভালো মানাবে বুঝলি।
দুজনে মিলে ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিবি। আমাদের ব্যাকআপ হিসেবে তুই আছিস না। আর কি সে চিন্তা? বেশি আশা করিস না। আদ্রিকাকে মেসেজ করে দেখ বাড়ি পৌঁছেছে কিনা। এত চিন্তা হলে নিজেই খোঁজ নে, আমাকে বলতেছিস কেন? আমি কাজ করতেছি, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, হ্যাঁ, খুব দেখতে পাচ্ছি। কাজ করে একদম ভাষায় দিচ্ছ তুমি। বালির ব্যস্ততা দেখায়। তাড়াতাড়ি কাজ শেষ কর। বাড়ি যাব। ডিনার রেডি করতে বল। বাড়ি গিয়ে খা। এখানে খাইলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। সেই তো তোর বউয়ের হাতের রান্নাই। এখানেও যা, বাড়িতেও তা। নতুন দম্পতি কোথায় বাড়িতে বসে রোমান্টিক ডিনার করবে, তা না রেস্টুরেন্টে খাচ্ছে। আজকাল খুব রোমান্টিকতা জাগতেছে তোর। ব্যাপার কি? কোনো ব্যাপার নাই। তোর বউ, তোর ডিনার। যা ইচ্ছা কর। চলবে। গল্প পরিণয়ে নোলক কন্যা। লেখনীতে অক্ষরমায়ী। ষষ্ঠ পর্ব।